100.1 FM গোল্ডে বিশ্বজিৎ আর সঞ্জয় আপনাদের সঙ্গে রয়েছে। আর আজকে সঙ্গে স্পেশালিস্টে আমরা স্টুডিওয় থাকবো না। আগে থেকে কথা দিচ্ছি, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন বা দেখছেন তাদেরকে নিয়ে যাব রান্নাঘরে। কেন জানেন তো? শীতকাল, আর শীতকাল মানেই আপনি নানান পরিকল্পনা করেছেন রান্নাঘরের, হয়তো জিনিসপত্র কিনেও ফেলেছেন, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছেন না কি রান্না করবেন, কেমন ভাবে রান্না করবেন, কতটা সময় আপনার হাতে আছে, আর যারা আসছেন বাড়িতে বা যাদের জন্য রান্না করছেন তারা কি পছন্দ করে। আপনাদেরকে এসবের উত্তর দেবে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন অতনুদা। অতনুদার রান্নাঘরে নিয়ে যাবে, তবে অতনুদা রান্নাঘর তুলে নিয়ে চলে এসছেন আকাশবাণীর FM গোল্ড স্টুডিও। সঙ্গে স্পেশালিস্টের আজকের পর্বে আমাদের স্টুডিওতে এ শহরের প্রখ্যাত শেফ অতনু ঘোষ। টপিক ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের ফেসবুক পোস্ট থেকে। কি খাবেন, কি খাওয়াবেন, শুধু নিজে খাবেন তা না, কি খাওয়াবেন, এর সব কিছুর হাল হাকিকত একেবারে এই মুহূর্তে যা কিছু রেসিপি থেকে পরামর্শ সব দেবেন অতনু। আপনি কথা বলবেন কিভাবে জানেন, তবু জাস্ট বলে দিই 22488085 ল্যান্ডলাইন খোলা রয়েছে, 9903059992 হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জন্য রয়েছে। এবার বিশ্বজিৎ সঞ্জয় একই সঙ্গে আপনাকে ফলো করছে দুটো ফেসবুক পেজ, 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে আপনাকে আমরা ফলো করছি, সেখানে আপনি ইনবক্স করবেন। কথা শুরু অতনুর সঙ্গে। কি খাবেন, কি খাওয়াবেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কারণ আমরা আজকে ঠিক কম কথা বলবো, খাতা পেন নিয়ে বসেছি, আপনি যা বলবেন লিখে নেবো এবং কালকে থেকে বাড়িতে যাতে সেই রান্না হয় সেই চেষ্টা করব। একদম একদম থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল ইনভাইট করার জন্য। এসে খুব ভালো লাগছে, খুব একটা নস্টালজিক ব্যাপারটা লাগছে, বিকজ অনেক বাইরে থেকে দেখতাম এটা, এখন ভেতরে এসে খুব ভালো লাগছে। আর সবার সাথে কথা বলতে পারলে তো অবশ্যই খুব ভালোই লাগবে। কারণ আমাদের বন্ধুরা তো চলে আসবেন 22488085 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজে দুটো পেজ খোলা রয়েছে, FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। আপনারা এসে কমেন্ট সেকশনে আপনি আপনার যে প্রশ্ন, আর আজকে তো প্রশ্ন নয় প্রশ্নাবলী, কোশ্চেন ব্যাংক নিয়ে চলে আসতে পারেন আমাদের কাছে লিস্টাররা। শুরুতেই যে কথাটা সবসময় শুনি, দেখুন সবাই বলে রান্না বড় কঠিন কাজ এবং সব কাজের পরে রান্না করতে হবে, কোথায় যেন মনে হয় যে না, রান্নাটা না করলেই ভালো হতো, বাইরে থেকে কিনে আনলে ভালো হতো। এই যে সহজে কি রান্না করা যায়, যে রান্না স্বাস্থ্যকর? একদম করা যায়, মানে 100%। ইভেন আমরা যারা ছোট থেকে খেয়ে আসছি, আমরা তো বাড়িতেই খেয়ে এসছি। এখন হয়তো রেস্টুরেন্টের এই চলটা একটু বেশি হয়েছে, বাট আমার মনে হয় যে বাড়ির খাবারই ভালো। আর যতটা হেলদি ভাবে করা যায় সেটা একমাত্র বাড়িতেই করা যায়, কারণ বাইরের থেকে খাবার আসলেই একটা কমার্শিয়াল ব্যাপার চলে আসে, একটা টেস্টের কম্পিটিশন চলে আসে যে আমাকে টেস্টটা ভালো দিতে হবে। সেখানে একটু হয়তো তেল বা বাটার বা বাকি মশলা একটু বেশিই যায়। তার থেকে আমার মনে হয় বাড়িতে নিজের মতো করে করলে এটা ভালোই হয়। কিন্তু বলে যে ঘরকা মুরগি ডাল বরাবর, মানে ঘরের খাবার ভালো লাগে না, বাইরের খাবারের টেস্ট বেশি। সেটার জন্যই তো অতনুর রান্নাঘর অ্যাকচুয়ালি। সেটার জন্যই তো অতনুর রান্নাঘর, বিকজ ঘরে কিভাবে ভালো টেস্ট আনা যায় সেটা হয়তো আমার চ্যানেলে যারা অলরেডি আমার রান্না ফলো করেন তারা জানেন। এবং বাড়িতে সত্যিই ভালো করে রান্না করা যায়, তার নমুনা আমার প্রচুর কমেন্ট, যারা আমার রেসিপিগুলো ট্রাই করেছে অলরেডি এবং তারা সাকসেসফুল। মানে সেই সব গোপন রেসিপি আজ আপনি বলে দেবেন আমাদের। একদম ব্যাস একদম সরাসরি এটা দিয়ে শুরু করি, মানে বিশ্বজিতের কথা সূত্র ধরেই একদম সহজে করা যায়। ধরুন এখন আমাদের এই শীত পড়ি না পড়ি এরকম একটা অবস্থায় তো আমরা আছি। তো এই সময় দাঁড়িয়ে বাজারে কিন্তু নানা রকম শাকসবজি এসে গিয়েছে, একদম সহজে করা যাবে, স্বাস্থ্যকর। এখন প্রথমত অনেকেরই এই কি বলে সুগার, প্রেশার, কোলেস্টেরল ইত্যাদি রয়েছে, আবার অনেকের অনেক স্বাস্থ্য সচেতন। এই সব মিলিয়ে একেবারে ঘরে করা যাবে কি ঠিক এই সময় দাঁড়িয়ে? হ্যাঁ, বেসিক্যালি যদি এখন দেখো শাকসবজিটাই বেশি শীতকালে আমরা জানি। যদি ফলের দিক থেকে বলো, এখন ফলও অনেক রকম পাওয়া যায়। শাকসবজি বেশি পাওয়া যায়। মূলত যে সবজিগুলো যেগুলো সিজনাল, সেটা সবসময়, নট অনলি শীতকাল, গ্রীষ্মকালে যে সবজিগুলো ওঠে বা সিজনাল যে ফুডগুলো, সেগুলোই যদি আমিও যদি আমার রেসিপি দেখো, সেখানে কিন্তু সব সিজনাল ফুড দিয়েই বা সিজনাল সবজি দিয়ে আমি কিন্তু রেসিপি দেখাই। শীতের সময় যদি তোমরা চাও, যেমন ওই পেঁয়াজ কলির বিভিন্ন রকম রেসিপি দেখিয়েছি, বিভিন্ন রকম কলিফ্লাওয়ারের রেসিপি দেখিয়েছি, রাইট? আচ্ছা, যখন শীতকালের কথা আসছে, শীতকালে তো সালাড একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং ওই আমরা একই রকম পেঁয়াজ, টমেটো এবং গাজর এটা দিয়ে সালাড তৈরি করি, ধনেপাতা। এটা ছাড়া আর কি স্যালাড ঘরে তৈরি করা যায়?
এটা ছাড়া যেটা বেসিক্যালি সেটা হচ্ছে যে অনেক রকম ফুড আছে যেগুলো আমরা এখনো ইউজ করি না। যেমন ধরো কিনুয়া, সেটা দিয়ে বিভিন্ন রকম বেল পেপার্স দিয়ে, ব্রোকলি দিয়ে, এখন ব্রোকলি তুমি বাজারে গেলে সবসময় পাবে। তো ব্রোকলি দিয়ে তুমি কিছু স্যালাড বানাতে পারো, রাইট? প্রোটিনের জন্য তোমরা পনির ব্যবহার করতে পারো। এছাড়াও যে সিজনাল ফ্রুট গুলো আসছে সেটা দিয়েও তোমরা স্যালাড বানাতে পারো। ফ্রুট চাটের রেসিপি আমার কাছে আছে। ঠিক শুনবো অ্যাপেল ফ্রুট চ্যাট, তবে তার আগে ব্রোকলি দিয়ে কিভাবে রেসিপি তৈরি করা যায়। হ্যাঁ, এবার ধরো তুমি তুমি ব্রোকলিটাকে আনলে বাজার থেকে, জাস্ট ভালো করে ধুয়ে নিলে, দেন এটাকে ব্লাঞ্চ করতে হবে। বয়েল কিন্তু না, এটাকে ব্লাঞ্চ। ব্লাঞ্চ মানে গরম জলে এটাকে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো রাখতে হবে। ঠিক আছে? 2 থেকে 2.5 মিনিট মতো রাখলে তারপরে কি করতে হবে, একটা ম্যারিনেশন তৈরি করতে হবে। ম্যারিনেশনের জন্য তোমাদের লিটারালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু অলিভ অয়েল নিলে, একটু চিলি ফ্লেক্স নিলে, রসুন নিলে, একটু নুন গোলমরিচ দিলে, ঠিক আছে? একটু হানি অ্যাড করলে, আর তার সাথে বিট নুন। তারপরে ব্লাঞ্চ করা ব্রোকলিটাকে একটু ড্রাই করে ওর মধ্যে মিশিয়ে দিলে, তার সাথে একটু পনির অ্যাড করলে আপনাদের ব্রোকলি স্যালাড রেডি। ইজ দ্যাট সিম্পল। দারুণ ব্যাপার, মানে এটা শুনেই মনে হচ্ছে কালকে সকালে গিয়ে বাজার থেকে প্রথম ব্রোকলি কিনে এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই মুহূর্তে বন্ধুরা আছেন, তারা ফোনে। নানান প্রশ্ন নিয়ে। হ্যাঁ, হ্যালো নমস্কার। হ্যালো হ্যাঁ, যিনি এসেছেন কথা বলুন। হ্যালো না, কথা না বললে থাক, পরে যেজন আসবেন তার সঙ্গে কথা বলে যাবে। হোয়াটসঅ্যাপ খোলা 9903059922। ফেসবুকে এসে আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের সরাসরি কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি অতনু ঘোষ রয়েছেন। এই ব্রক মানে প্রথমেই তো স্যালাডে চলে গেছে বিশ্বজিৎ। না, এরপর আবার ফ্রুটে আসবে, কারণ Fruit ফ্রুট, আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাপেল দিয়ে যে ফ্রুট চ্যাট বলছিলেন, একদম। সেটা কিভাবে তৈরি করা যায়? অ্যাপেলটা ধরো আমরা সবসময় তো এই অ্যাপেলটা খেলাম, এবার শুধু খেয়ে খেয়ে একটা সবসময় যে অনেকে বাচ্চারাও খেতে চায় না, তো অ্যাপেলটাকে কেটে একটু লেবু জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তাহলে ওই কালোটা আর হবে না, আর অ্যাপেলের মধ্যে একটা খুব সুন্দর সেন্ট আসবে। এবার তুমি একটুখানি ওর মধ্যে একটু চাট মশলা, একটু পুদিনা পাতা, অল্প একটু কাঁচা লঙ্কা, যদি বাচ্চারা খায় তাহলে ওটা অ্যাভয়েড করতে পারো। দেন অল্প একটু হানি, তার সাথে একটু গোটা গোলমরিচ ভালো করে একটু ক্রাশ করে, দেন একটু লেবুর রস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার কিন্তু এগুলো শুনে অলরেডি 5টা কোশ্চেন পাইপলাইনে রয়েছে। অ্যাপেল হলো, পেয়ারা দিয়েও করা যাবে, কামরাঙা একদম, দিয়েও করা যাবে, একদম। সেম প্রসেস। সেম প্রসেস। পেয়ারা দিয়ে করলে অল্প একটু কাসুন্দি অ্যাড করতে পারো, ঠিক আছে? অল্প একটু কাঁচা লঙ্কা বা ধনে পাতা বেটে ওখানে অ্যাড করতে পারো, এরকম। কাঁচা আম, অফকোর্স সেম প্রসেস। ফোনে আছেন। হ্যালো নমস্কার। হুম। বেহালা থেকে অনিমেষ দা। অনিমেষ ভট্টাচার্য হুম। কথা বলছি। নমস্কার। আমার কি প্রশ্ন হচ্ছে যে শীতকালে আমরা দেখি ওলকপি খুব বিক্রি হয় বাজারে। হুম। এই ওলকপি যে ঠিক সুস্বাদু খাবার, মানে নিজেরাও খেতে পারবো এবং অতিথি আসলে তাদেরকেও দিতে পারবো, হুম। এরকম কি বানানো যায় যদি একটু উপর করে বলেন তাহলে ভালো লাগে। হ্যাঁ, নমস্কার। সঙ্গে থাকুন অনিমেষ দা, আমরা শুনবো ওলকপি। যেহেতু আমরা ব্রোকলি শুরু করেছিলাম, এখনো ফুলকপি শুনিনি, বাঁধাকপি শুনিনি, সরাসরি ওলকপিতে যাচ্ছে। ওলকপি দিয়ে বেসিক্যালি ওলকপির না পরোটাও হয়, জানো তো? ওলকপির পরোটা হয়, যেটা আমরা মানে ইউজুয়ালি খাই না। কি বলছেন? হ্যাঁ, ইউজুয়ালি আমরা কিন্তু ওলকপির পরোটা খাইনি। তার মানে আমি এতক্ষণ ভেবেছিলাম ফুলকপি, আপনি ওলকপির পরোটা দিয়ে শুরু হ্যাঁ। করছেন। হ্যাঁ, ওলকপিরও বিভিন্ন রকম পরোটা হয়, সেটাকে সেটাকে যদি সেদ্ধ করে, হ্যাঁ, ওটাকে ম্যাশ করে তার সাথে অল্প একটু আলু অ্যাড করতে পারো, বা ওলকপির অনেক রকম কোপ্তা বানানো যায়, ঠিক আছে? তো এরকম অনেক রেসিপিস রয়েছে ওলকপি দিয়ে। বাট তা আমার কোপ্তাটা একটু শুনি। হ্যাঁ, কোপ্তাটা ধরো ওলকপিটাকে তুমি প্রেসার কুকারে করে নিলে, ঠিক আছে? দেন ওটার সাথে তুমি একটু আলু অ্যাড করতে পারো বাইন্ডিং এর জন্য। তারপরে সাথে একটু ময়দা। তারপর ওটাকে বেসিক্যালি তুমি ওর মধ্যে একটু কাজুও অ্যাড করতে পারো, ঠিক আছে? দেন ওরা একটা কোপ্তা বানালে, দেন একটা সিম্পল গ্রেভি যেটা একটু দই বেস হবে, সেটাকে ফ্রাই করে ওর মধ্যে অ্যাড করে দিলে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রেগুলার খাবারগুলোর থেকে একটু আলাদা। এই একটু আলাদার ক্ষেত্রে আমি ফুলকপির কথা বলছিলাম, কারণ আমরা শীতকাল এলেই হুম। কড়াইশুটির কচুরি, কখনো কখনো রুটিও তৈরি হচ্ছে, একদম। পরোটা তৈরি হচ্ছে কড়াইশুটির। হুম। কিন্তু ফুলকপি দিয়ে পরোটা তৈরি করা যায়? হ্যাঁ, কিভাবে করব? গোবি পরোটা তো খুব ফেমাস। ইভেন যারা, আমি খুব রিসেন্ট ছেড়েছি আমার রেসিপি গোবি পরোটা। গোবি পরোটা না 2 রকম ভাবে করা যায়। একটা ফ্রেশ গোবি যেটাকে কুক না করে, আর একটা গোবিটাকে কুক করে, মানে ফুলকপিটাকে কুক করে। হুম। মেইন যেটা প্রবলেম হয় ফুলকপিতে, যে আমরা বাড়িতে যখন করতে গিয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে না, ফুলকপিটা থেকে জল ছেড়ে দেয়। হুম। যে কারণে ফুলকপিটা যখন মানে স্টাফ করা হয়, তারপরে বেলার সময় আটাটা বা ময়দাটা সেটা নরম হয়ে যায়। সেইজন্য
মানে ফুলকপির পরোটাটা ভালো হয় না। তো মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে ফুলকপিটাকে আগে নুন দিয়ে জলটাকে বের করার জন্য রেখে দিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। এমনি ঠান্ডা জলে? না, না, না। জাস্ট ফুলকপিটাকে গ্রেট করার পরে নুন দিয়ে ওটাকে রেখে দিলে 10 থেকে 15 মিনিট। ওটা থেকে যে জলটা বেরোবে সেটা দেখবে প্রায় 2 থেকে 2.5 কাপ জল বেরোবে। মানে নিংড়ে নেওয়ার পরে ওইটা তুমি স্টাফিং হিসাবে ব্যবহার করলে, আর যখন ময়দাটা মাখবে বা আটা দিয়ে যদি মাখো ওই ফুলকপির জলেই মাখবে। তাহলে টেস্টটাও বেশি হবে, গন্ধটা রয়ে গেল। গন্ধটা রয়ে গেল, আর যে নিউট্রিশনটা থাকলো সেটা ওই আটার মধ্যেই চলে গেল। বেশ। আরেকজন আছেন সরাসরি। নমস্কার। হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আরামবাগ হুগলি থেকে স্যার মোহাম্মদ মহসিন বলছি স্যারকেও নমস্কার, আপনাকেও নমস্কার। 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 বলছি মানে প্রোটিন জাতীয় সবজি কোনটা ভালো, মানে খাওয়া খেলে ভালো, কিন্তু ওই মাছ মাংস ডিম এইগুলো বাদে বলুন। না শুনুন, মানে কোনটা ভালো কোনটা খারাপ নিশ্চয়ই বলবেন, সব খাবার ভালো, কিন্তু আজকে আমরা মূলত রেসিপি নিয়ে আলোচনা করছি এবং এটা অতনুদার কাছে এটাও শুনবো যে অতনুদা হঠাৎ সবকিছু ছেড়ে দিয়ে এই রান্নার প্রতি ইন্টারেস্টেড হলো কি করে এলেন এই প্রফেশনে, কেনই বা এলেন? তো বেসিক্যালি আমি যখন হোটেল ম্যানেজমেন্ট পড়েছি তার আগে আমি কিন্তু কমার্স নিয়ে পড়াশোনা করেছি। তো আমি যখন কমার্স নিয়ে পড়েছি তারপরে কলেজে ভর্তি হওয়ার পরে আমার মনে হলো একটু ডিফারেন্ট কিছু করি। হুম। মানে কলেজে যখন গেলাম আমার মনে হলো একটু ডিফারেন্ট কিছু করি। সেই ডিফারেন্ট করতে গিয়ে আমার তখন অর্কুট ছিল, ফেসবুক ছিল না। তো এই অর্কুটের সাইডে একটা জায়গায় একটা পোস্টার দেখেছিলাম হোটেল ম্যানেজমেন্টে, সেখানে একজন শেফের মতো দাঁড়িয়েছিল। হুম। তুমি বিশ্বাস করবে না, তার আগে আমি লিটারালি জানতাম না ডিম কিভাবে বয়েল করতে হয়। দ্যাটস 2008। হুম। তবে থেকে আমার এটার প্রতি প্যাশনটা জাগলো এবং আমি হোটেল ম্যানেজমেন্ট করলাম, দেন আমার জার্নি শুরু সেখান থেকে। এই যে হোটেল ম্যানেজমেন্ট পড়তে গিয়ে অনেকজন তো অনেক দিকে যায়। আমাদের যে মূল প্রশ্ন সেটা হচ্ছে তো রান্নাঘরে কেন? হ্যাঁ, এবার ওই যে বললাম যে আমি দেখেছি, যখন আমি হোটেলের যে ব্যাপারটা দেখেছি তখন দেখেছি একজন শেফকে। এবার আমার হোটেলে গিয়েও মনে হলো আমি অ্যাকচুয়ালি খুব ফুডি, মানে আমার নিজের খেতেও ভাল লাগে। তো আমার মনে হলো যে রান্নাটা নিয়েই তাহলে এগোই, কারণ বাকিটার মধ্যে তো খাবারটা খুব অতভাবে জড়িত নয়। তো যেভাবে জড়িত হতে পারে সেটা হচ্ছে শেফ। তো আমি সেই পথেই ওই জন্য এগোলাম। এবার প্রথম থেকেই ওটাই ছিল প্যাশন। যখন শেফ হলেন তা শুধুমাত্র কি এই কলকাতা শহরে না কলকাতার বাইরে কোথাও কাজ না, করলেন? আমি কলকাতায় খুব বেশি কাজ করিনি। যদি দেখো যে আমি পুরো ইন্ডিয়াতে প্রায় সব জায়গায় কাজ করেছি। এছাড়াও মূলত বেশিরভাগ যে সময়টা কাজ করেছি সেটা আমেরিকায়। সেটা আমেরিকার ক্রুজ লাইনে, কার্নিভাল ক্রুজ লাইনে কাজ করেছি। তো সেখানে থাকার কারণে আমার বহু জায়গায় ঘোরা হয়েছে, বহু দেশ দেখা হয়েছে। আর তার সাথে সাথে ইন্ডিয়ার প্রায় মোটামুটি যে কটা বড় হোটেল আছে সব কটাতেই কাজ করা। বাড়িতে সাউথ ইন্ডিয়ান খাবার তৈরি করা যায়? 100%। কিভাবে? ইভেন তুমি সাউথ ইন্ডিয়ার যদি খাবারটা বলো, সাউথ ইন্ডিয়ার যে মূলত খাবারটা সেটা যদি সাউথে যাও তোর তো বাড়িতেই হয়। পুরো বাড়িতেই হয়। আর সাউথ ইন্ডিয়ান খাবারের খুব সিম্পল। দেখো, সব জায়গাকার না একটা খাবারের বৈশিষ্ট্য আছে। যেমন মেইন যখন বাঙালি খাবার আমরা যখন স্টার্ট করি, বেশিরভাগ সময় জিরে, শুকনো লঙ্কা এটা ফোড়ন। বাঙালি রান্না, যেকোনো বাঙালি রান্না তার যদি টেস্ট আনতে চাও, পোস্ত, সর্ষে, তার সাথে এবার ধরো তুমি গ্রেভি, দই অ্যাড করলে বা টমেটো অ্যাড করলে। তো এই যে আদা জিরে বাটা, এগুলো বাঙালি খাবারের মেন। সাউথ ইন্ডিয়ায় সেম। যদি তুমি সাউথ ইন্ডিয়ান খাবার আনতে চাও, একটা বেসিক বলছি, তাতে তোমার কারি পাতা, ফোড়নে সর্ষে, জিরে, মেথি, কাঁচা লঙ্কা, আদা। রসুনের পরিমাণটা একটু কম, আদার পরিমাণটা বেশি। একটা বেসিক আইডিয়া যে কোনো খাবারে, যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারে এটা কিন্তু মাস্ট। বাড়িতে ধোসা তৈরি করলে তার সাম্বার এবং চাটনি কি করে তৈরি করব? একদম সিম্পল। আর এই সময় তো আরো সিজনাল যত খাবার আসছে, তার জন্য এবার ডালটা তুমি বেছে নিলে। এবার সবজির সাথে ডালটা তুমি প্রেসার কুকারে সেদ্ধ করলে, দেন যে ফোড়নগুলো বললাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওইগুলো তুমি আর ড্রাম স্টিকটা এই সময় দিতে পারো, খুব ভালো। এবার তুমি ফোড়নগুলো দিলে তার মধ্যে যে সর্ষে, মেথি, একটুখানি মৌরি, তার সাথে কারি পাতা, অল্প একটু জিঞ্জার দিলেও দিতে পারো, নাও দিতে পারো। দেন ওটা ভালো করে তরকাটা দেওয়ার পরে ওইটার মধ্যে মিশিয়ে দিলে, দেন একটু তেঁতুল জল, ব্যাস। আর চাটনিটা? চাটনিটা তো আরো সোজা। তোমার চাটনিটা কুকি করতে হবে না।
হুম। তুমি একটুখানি নারকোল, ফ্রেশ নারকোল, তার সাথে একটু ধনেপাতা, পুদিনা পাতা, আদা, একটু যদি রসুন দিতে পারো তো বেটার, কাঁচা লঙ্কা, অল্প একটু সাদা তেল, নুন, পেস্ট করে দাও, তোমার চাটনি রেডি। উত্তাপাম বা ইডলি এটা কঠিন না? না, কঠিন ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে যে একটা দিন সময় লাগে বলে, যেহেতু এটা ফার্মেন্টেড ফুড, অবভিয়াসলি হেলদি, ফার্মেন্টেড যেকোনো ফার্মেন্টেড ফুড হেলদি, কিন্তু যেহেতু সময় লাগে, একটা দিন আগেই প্রিপেয়ার করে রাখতে হয়, সেই কারণে অনেকে বলে যে একটু শক্ত, বাট সেরকম কোনো ব্যাপার না। ওটা মোস্ট ইজিয়েস্ট থিং টু ডু, মানে আগের দিন করে রাখলে পরের দিন সকালবেলা ওটা মোল্ডে দিলে ছেড়ে দিলে। উত্তাপাম কিভাবে তৈরি করবো বাড়িতে? তুমি উত্তাপামের জন্য এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে উত্তাপাম না অনেকে করতে পারে না। তার কারণ হচ্ছে যে উত্তাপামের যেটাতে কুক হয়, সেটা সবার কাছে থাকে না। হুম। মেন কারণ এটা। এবার দেখো, চাল আর তার সাথে তুমি যদি বিউলির ডাল মিশিয়ে ওটাকে রেখে দাও, ফার্মেন্ট করে রাখো, অ্যাজ সিম্পল, মানে এর থেকে সহজ ফুড হয়তো হয় না। মেন যেটা প্রবলেম হয়, আমাদের কাছে ইউটেন্সিলটা থাকে না। হুম। যে কটা ইউটেন্সিল বেস খাবার, তুমি ইডলি কিন্তু বাটিতে করতে পারো, বাট সেই প্রপার শেপ বা টেক্সচারটা তুমি পাবে না। হুম। তার জন্য তোমার ইডলির মোল্ড চাই, হুম। রাইট? তো এই যেগুলো ইউটেন্সিল বেস খাবার, সেগুলো মানুষ এই কারণেই শক্ত মনে করে, জাস্ট বিকজ সেই ইউটেন্সিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। ফোনে আমাদের সঙ্গে আরেকজন আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার বিশ্বজিৎ দা। শঙ্করবাগ মশারহাট হুগলি থেকে বলুন। ধন্যবাদ বিশ্বজিৎদাকে। স্যারকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়িতে যখন প্রিয়জনরা, আত্মীয়রা আসে, হুম। অনেক সময় দেখতে পাই বাঁধাকপি, সিম, মূলো শাক আর পালং শাক, এই কটা জিনিস মানে প্রিয়জনরা খুব পছন্দ করে। হুম। আমার প্রশ্ন হচ্ছে, যে কটা জিনিস সবজি বলা হলো, এই কটা সবজির মধ্যে কোনো ভালো রেসিপি যদি জানা থাকে, চটজলদি মানে করে খাওয়াতে পারি, যদি একটু বললে খুব ভালো হয়। নিশ্চয়ই, নমস্কার। নিশ্চয়ই। ধন্যবাদ। বাঁধাকপিটা আছে, আমাদের হুম। বাদ পড়েছিল। বাঁধাকপির তো আমি ইভেন কদিন আগেই দেখালাম, বাঁধাকপি তো অনেক কিছু হয়, খুব মাছের মাথা বাজে লাগে দিয়ে। খেতে আমার, হ্যাঁ, খুব বাজে। হ্যাঁ, এবার বাঁধাকপির তুমি যদি ভর্তা বানিয়ে খাও, হুম। যেটা মেন, আমি কদিন আগেই শেয়ার করলাম আমার রেসিপিতে, বাঁধাকপির ভর্তা যে এত ভালো হতে পারে, আর তুমি বাঁধাকপি খাও না বলছো আর তোমার খারাপ লাগে বলছো, আমি তোমার গ্যারেন্টি দিলাম তুমি রোজ খাবে বাঁধাকপি। বাঁধাকপিতে কি চিংড়ি মাছ দিলে ভালো টেস্ট হয়? ছোট দিতে ছোট? পারো, দিতে পারো, বাট চিংড়ি মাছের যেহেতু একটা আলাদা স্বাদ, আর বাঁধাকপির একটা আলাদা স্বাদ, আম, আহ, চিংড়ি মাছ দিলেও ভালো হয়। কিন্তু আমি তোমায় বলবো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে পারো, বা বাঁধাকপির ভর্তা যেটা আমি বলছি, সেটার জন্য না একটা খুব সিম্পল রেসিপি। যেমন ধরো, বাঁধাকপির ভর্তা তুমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিলে, বা যদি নাও ভাপাও, জাস্ট কড়াইতে দিয়ে অল্প একটু নুন দিয়ে রেখে দিলে, আপনি আপ জলও ছেড়ে যাবে, কুকও হয়ে যাবে। এবার তুমি একটু লঙ্কা ভাজলে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেলে লঙ্কাটা ভাজার পরে একটুখানি লঙ্কাটাকে ক্রাশ করে নিলে, একটু বিট নুন দিলে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাঁধাকপিটাকে তার মধ্যে দিলে, ধনেপাতা, কাঁচা সর্ষের তেল, ভাতের সাথে খেয়ে দেয়। না, এই যে একেবারে রীতিমতো সুন্দরভাবে বলছে তো। আর হ্যাঁ। যখন এই শীতকালের কথা বলছেন, আমার না একদম আমি মানে রেগুলার বাজারে যাই, মানে রেগুলার, এটা হুম। আমার হবি। আচ্ছা। তা বাজারে গেলে এখন যে শাকসবজিগুলো, ধরুন পালং শাক বা ইয়ে সব সময় পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা নিয়ে আমার খুব আকর্ষণ, সর্ষে ফুল। সর্ষে ফুল পাওয়া যাচ্ছে, এবং সর্ষে ফুল বেশ অনেকে কিনছে। সর্ষে ফুল দিয়ে কি ভালো রেসিপি বানানো যায়? সর্ষে ফুলের তো বড়া, মানে অবভিয়াসলি ভালো। সর্ষে ফুলের বড়া, যেটা অল্প একটু পোস্ত দিতে পারো সর্ষে ফুলের বড়াতে, সেটা কিন্তু ভালো হয়। আর যেটা অনেকে করে না, সেটা হচ্ছে সর্ষে ফুলের বড়ায় যদি একটু সুজি দাও, তাহলে ক্রাঞ্চিনেসটা দারুণ আছে। তাহলে একটু রেসিপিটা ঠিক করে বলে দিলে সবাই কালকে থেকেই সর্ষে ফুলের বড়া তৈরি করা শুরু সব করবে। রেসিপি এখানে মানে বললে এটা না, আর এটা করলে তো চোখে সর্ষের ফুল দেখবে এরকম নয়। না, তা একদমই নয়। হ্যাঁ, এবার সর্ষের ফুল যদি ভালো কোয়ালিটির সর্ষের ফুল পাও, অবভিয়াসলি সেটাকে তোমরা এমনি তো ওর ডান্ডিটাকে তোমাদের একটু করতেই হবে। এবার সর্ষে ফুলের বড়া ছাড়া তুমি বেসন দিয়েও করতে পারো, ঠিক আছে? বেসনের মধ্যে অল্প যদি হিঙের ছোঁক দাও, এমনি বেসনের মধ্যে তো একটু আদা রসুন বাটা দিতে পারো, যদি না মনে হয় যে আমি একদম নিরামিষ করবো, সেটা একরকম। আর দিয়ে এবার ধরো তার মধ্যে তুমি অল্প একটু সুজি আগে থেকে ভিজিয়ে রাখলে, সেটাই বেসনের মধ্যে মেশালে, দেন অল্প একটু বেকিং সোডা, চিলি পাউডার, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা যদি দিতে পারো না, আর যদি ঝালের জন্য এমনি লঙ্কা ব্যবহার করতে পারো, মানে শুকনো লঙ্কা গুঁড়ো, সেটাও ব্যবহার করতে পারো। দেন সর্ষে ফুলগুলোকে ওর মধ্যে ডিপ করে ভেজে নাও।
আমাদের বন্ধুরাও অনেক প্রশ্ন করছেন, যেমন ব্যারাকপুর থেকে মনোজ পোদ্দার বলেছেন বিট নিয়ে কোনো রেসিপি বলবেন? হ্যাঁ, বিট নিয়ে করা যায়। বিটের হালুয়াও হতে পারে। হুম। বিটের বিভিন্ন রকম স্যালাড তো আছেই। এছাড়াও এখন যেটা শীতকালে একটু ভালোই লাগে সেটা হচ্ছে ভেজিটেবল চপ। হ্যাঁ? ভেজিটেবল চপ সেখানেও কিন্তু বিটের প্রয়োগ আছে। তো সেগুলো করা যেতে পারে। চমৎকার একটি ফেসবুকে পোস্ট এসছে, যাদবেন্দ্র পান্ডালি বলছেন যে আমি অনুষ্ঠান শুনছি, খুব প্রাসঙ্গিক হচ্ছে, আর আমি আজকে রেসিপিগুলো কাগজে লিখে নিচ্ছি, ছুটির দিনে তৈরি করে খাওয়া যাবে। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। হুম, হুম। চৈতালি ভট্টাচার্য বলছেন হেলদি চিকেন রেসিপি, হুম, হুম। সেই সম্বন্ধে একটুখানি কিছু বলুন। চিকেন নিয়ে কোনো হেলদি রেসিপি? যেকোনো হেলথি রেসিপি দ্যাট হ্যাজ টু বি সিম্পল। হুম। তার মধ্যে যত কম মসলা, আ সেটাকে যতটা অ্যাজ ইট ইজ রাখা যায় সেটাই হেলথি। ইভেন ইনক্লুড ভেজিটেবল, ইনক্লুড এনি প্রোটিন, আ সবকিছু। এবার তার মধ্যে ফ্রাই করাটা একটু আ মানে সেই ক্ষেত্রে ঠিক নয়। বেসিক্যালি যেটা করা যায়, যদি চিকেন রেসিপি বলো, হুম। চিকেনটাকে স্লাইস করে কাটলে, পাতলা, পাতলা স্লাইস করে কাটলে তার সাথে অল্প একটু অলিভ অয়েল, অল্প একটু গোলমরিচ, নুন, যদি চিলি ফ্লেক্স এড করা যেতে পারে যদি ঝাল খাও তাহলে। এটাকে জাস্ট ম্যারিনেট করার পরে আর কোনো তেল না দিয়ে ১ থেকে ১.৫ চামচ তেল, সেটা আমি বলছি ৫০০ গ্রাম চিকেনের জন্য। হুম। ১ থেকে ১.৫ চামচ অলিভ অয়েল, সেটাকে তুমি ডাইরেক্ট দিয়ে দাও এবার ফ্রাইং প্যানে। এবার ঢাকা দিয়ে এটাকে কুক করে নাও যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেনটাকে তুলে নিলে সিম্পল রেডি। তার সাথে তুমি একটু সটেড ভেজিটেবল বা ম্যাশ পটেটো বা হার্বড রাইস, যেটা তোমরা হোটেলেই এত বড় করে খাও, হুম। এত টাকা দিয়ে খাও, এটা এতটাই সিম্পল। এর সাথে তুমি যদি একটু হার্বস অ্যাড করতে পারো, হুম। যেগুলো ইউজুয়ালি হোটেলে করা হয়। এখন তো কলকাতায় যারা আছেন বা এখন অনলাইনে অনেক রকম পাওয়া যায়, যেমন অরিগ্যানো বা থাইম বা হুম। রোজমেরি। হুম। এই হার্বস গুলো যদি থাকে তাহলে কি হয়, খাবারের যে ফ্লেভারটা বা গন্ধটা সেটা চেঞ্জ হয়, একটু হোটেলের মতো লাগে। তো সেক্ষেত্রে এই যে একটা বোরিং ব্যাপারটা সেটা চিকেন থেকে চলে যায়। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ। যেহেতু অল্প তেলে হুম, হুম, নন ভেজ চিকেন রেসিপি আমরা শুনলাম, হুম, হুম, অল্প তেলে বা তেল ছাড়া হুম। ভেজ রেসিপি কি তৈরি করা যায়? একদম করা যায়। কিরকম? কোনো কিছু ভাজার জন্য বা কুক করার জন্য আমরা যেটা করি সেটা তো বেসিক্যালি করি হচ্ছে পেঁয়াজটাকে ভাজার জন্য। হুম। এবার তেলে তুমি দেখবে আল্টিমেটলি কিন্তু কোনো রকম টেস্ট নেই, টেস্টলেস। সর্ষের তেল বাদে। হুম। সর্ষের তেলে একটা ফ্লেভার থাকে আলাদা করে। বাট পেঁয়াজটা কুক করার জন্য কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হয় না। তুমি পেঁয়াজটাকে জাস্ট যেরকম দিয়েছো ফ্রাইং প্যানে বা কড়াইতে, তুমি ওরকম করেই দিতে পারো। ওটাকে তুমি ঢাকা দাও, ওটা অল্প দেখবে ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। তো ওটা আপনে আপ ওর জল মিনারেলস ছেড়ে দেবে, অটোমেটিক ওটা কুক হবে। তার সাথে, সাথে তুমি ওখানে দিয়ে দিতে পারো, ধরে নিচ্ছি ধরো টমেটো বেটে দিয়ে দিলে বা বাকি যেগুলো, দই অ্যাড করতে পারো, দেন বেসিক মসলা। দেন তোমার এবার যা তুমি যদি প্রোটিন অ্যাড করতে চাও প্রোটিন, যদি ভেজ অ্যাড করতে চাও ভেজ, এনিথিং ইউ ক্যান অ্যাড। তেল না দিলে কি খাবারের টেস্ট হবে? হ্যাঁ, টেস্ট হবে। বাট আমরা যেটা খেয়ে আসছি এতদিন ধরে, যে একটা যে ইভেন আমার চ্যানেলেই আমি দেখি যে একটা পুরো গোটা মিল দেখিয়েছি তেল ছাড়া। একদম তেল ছাড়া। কোন রকম এক ফোঁটা তেল নেই তাতে। এইসব কারণেই এরকম নিজেকে ধরে রাখা যায়। ফোনে একজন আছেন, কথা বলবো তার সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন? হুম। আমি বাউরিয়া থেকে শান্তনু ঘোষ বলছি। বলুন। আচ্ছা, দাদা বলছি, মূলোর গন্ধ ছাড়ে, মূলো বাচ্চারা খেতে চায় না। কোনো রেসিপি আছে যে সুস্বাদু গন্ধটা ছাড়বে না? আচ্ছা, বলছি। মানে মূলোর গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ ছাড়বে কিনা? মূলতে বেসিক্যালি মূলোর গন্ধই থাকবে। সেটা এভয়েড করা যায় না। বাট হুম। আমার মনে হয় যে সবজিটা যেরকম সেটা সেইভাবে খেলে উপকারটাও বেশি হয়, আর সেটা হেলদিও। তার চেঞ্জ করে মুচড়ে দুমড়ে করার থেকে আমার মনে হয় ফ্রেশ খাওয়াটাই বেটার। ফোনে আরেকজন আছেন, সরাসরি কথা বলেন। হ্যালো। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। হ্যাঁ, হুম। বলুন। হ্যাঁ দাদা, বলছি যে সিঙ্গুলোর ব্যাপারই বলবো আরেকবার। এই পালং শাক যে রয়েছে, তো পালং শাকটা না খুব একটা খেতে তো অনেকের পছন্দ হয় না আমার বাড়ি।
হুম, পালং শাকের মধ্যে তার মধ্যে যে মূলোটা পড়ছে ওটা গন্ধটা অনেকের হুম, সহ্য হয় না। হুম, তো আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই দাদাকে যে এই ব্যাপারটা খুব একটা জানা নেই আমার, হুম। যে পালং শাকটা যদি মূলো ছাড়া বা পেঁয়াজ রসুন দিয়ে কি পালং শাক করা যায়, বা ধরুন মাছ মাংসে সেখানেও কি পালং শাকটাকে সেভাবে ইউজ করা যেতে পারে যাতে আচ্ছা, সেটা অন্যরকম একটা রেসিপি হয়, সেটাই জিজ্ঞেস করছি। দারুণ প্রশ্ন। আমার সবচেয়ে শেষ পার্টটা ভালো লেগেছে, মাছ মাংস দিয়ে কি পালং শাক রান্না করা যায়? একদম, একদম। ইভেন যদি পালং শাকেরই বলো, তাহলে পালং শাক দিয়ে খুব সুন্দর মাটন রান্না করা যায়। ঠিক আছে? হুম। এটা যেটা- এটা হলে হ্যাঁ। তো আমি একটু নড়ে চড়ে বসছি। হ্যাঁ, বেসিক্যালি মাটনটা যখন কুক করবে, মাটনটাকে তুমি আলাদা করে সেদ্ধ করলে। প্রেশার কুকারে অল্প ১ চামচ হলুদ, ১ কেজি মাটনে ১ চামচ হলুদ, তার মধ্যে আদা রসুন যদি দিতে পারো তো সেই সময় দিলে, না হলে তুমি পরেও এড করতে পারো। এবার যেটা করতে হবে, যেটা বেসিক্যালি মানুষরা করে না, সেটা হচ্ছে পালকটাকে না অনেকক্ষণ নয় বয়েল করে দেয়। আর বয়েল করার যদি নাও করে, কাঁচা ব্যবহার করতে যায়। সেখানে কি হয়, পালং শাকটার যে বিটারনেসটা সেটা ওর মধ্যে চলে আসে। তো বেসিক্যালি যেটা করতে হবে, পালং শাকটাকে আগে ব্লাঞ্চ করতে হবে। অল্প একটু সোডা দিয়ে। ব্লাঞ্চ করার পরে সঙ্গে, সঙ্গে তুলে ওটাকে ঠান্ডা জলে রাখতে হবে। ঠান্ডা জলে যখনই রাখবে, তখন কিন্তু আর ওই যে কালারটাও চেঞ্জ হবে না। আর ওর যে বিটারনেসটা সেটাও চলে যাবে। এবার তুমি পেঁয়াজ কষলে, ভালো করে একটু পেঁয়াজটাকে করলে, আদা রসুন বাটা দিলে, যে মাটনটা সেদ্ধ করেছো সেটা দিলে, পালং শাকটাকে ওর মধ্যে এড করলে। সাথে একটু কাঁচা লঙ্কা বাটা। আর কিচ্ছু লাগবে না, কোনো মসলা লাগবে না, অল্প একটু ধনে গুঁড়ো দিলে দিতে পারো। তোমার মাটন রেডি, পালং মাটন রেডি। এই যে বললো পালং না, মাটন তো হলো, পালং চিকেন তো হ্যাঁ, সেম রেসিপি, একই রকম। সেম রেসিপি। ফোনে কিন্তু একজন এসে গিয়েছেন, তার সঙ্গে কথা হোক। হ্যালো। হ্যালো, হুম। হ্যাঁ, বেলগড় থেকে লক্ষ্মী মজুমদার বলছি। হ্যাঁ লক্ষ্মীদীপ, নমস্কার। আহ, বলেছি যে হ্যাঁ, আচ্ছা, সুজি সজনে শাক কি করে রান্না করে? এই তো কঠিন প্রশ্ন। ঠিক আছে, কঠিন প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, সজনে শাক। হ্যাঁ, সজনে শাক কিভাবে রান্না করে? সজনের শাক যেটা না, এরকম ফর্মুলা আছে যে কোনো শাক, মানে শাক ওই ফর্মুলায় ফেলে দেওয়া যাবে? হ্যাঁ, মোটামুটি তুমি সর্ষে বাটা, হুম। যদি তুমি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে যদি বেটে নিতে পারো, তার সাথে অল্প জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন, তার সাথে এবার অনেক জায়গায় কি হয় যে রসুনটা ব্যবহার অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। টমেটোটাও সেম শাকে। সেক্ষেত্রে একটু যদি আদা দিয়ে এই ফর্মুলাটায় ফেলো, যে কোনো শাক মোটামুটি তোমার ভালোই লাগে। আচ্ছা। দেবরূপার প্রশ্নটা আমি করে দিই? হুম। হ্যাঁ, না আসলে হ্যাঁ, মানে আমাদের প্রশ্নগুলো মানে দেবরূপার প্রশ্নটা আমি করে দেবো বলছি। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে, দেবরূপা এই যখন কলেজে যায় না, টিফিনটা নিয়ে যাবে এবং সেই টিফিনটা ইমপ্রেসড করাতে হবে, যার জন্য টিফিনটা নিয়ে যাচ্ছে। কি কি টিফিন খুব তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া যায়? দেখো, টিফিন মানেই যেটা হয় এখন, যেটা টিফিনে যেটা আমরা বেসিক্যালি যখন বাড়ি থেকে নিয়ে যাই, ওটা তো আর সঙ্গে সঙ্গে গিয়ে খাচ্ছি না, আমরা মোটামুটি ৩-৪ ঘন্টা পরে খাচ্ছি বা ২-৩ ঘন্টা পরে খাচ্ছি। তো এমন কিছু আইটেম যেগুলো আমি অলরেডি দেখিয়েছি, সুজি দিয়ে বানাতে পারো, যেগুলো ঠান্ডা হয়ে যাবার পরেও ভালো লাগে। কিছু ব্রেড আইটেম আছে যেগুলো ইনস্ট্যান্ট, আমরা পিৎজা বানানোর আমি দেখিয়েছি। একদম এইখানে আসছিলাম, হুম। পাউরুটি দিয়ে কি টিফিন তৈরি করে নিয়ে গেলে চমক দেওয়া যাবে? এবার দেখো, পাউরুটি দিয়ে না, যদি তুমি চিলি চিজ টোস্ট, যেটা আমরা খুব পপুলার রেস্টুরেন্টে গিয়ে সবসময় খেয়ে থাকি, তুমি পাউরুটিটাকে নিলে, তার মধ্যে হালকা যদি একদিকটা পারো বাটার লাগালে, নাও লাগাতে পারো। তার উপরে তুমি অল্প একটু ক্যাপসিকাম, মোজারেলা চিজ, চিলি ফ্লেক্স, আর যদি পারো, যদি পনির গ্রেট করে দিতে পারো তো বেটার, না হলে আলুও গ্রেট করে দিতে পারো। এটাকে তুমি সেঁকে নিলে ঢাকা দিই, তোমার চিলি চিজ টোস্ট রেডি। আলু চিলি চিজ টোস্ট রেডি, বা তুমি পনির যে কোনো ভার্সন তোমরা চাইছো সেটা রেডি। সেটা তুমি টিফিনে নিয়ে যাও, তখন নরমও থাকবে, খেতেও ভালো লাগবে, আর বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। ঠান্ডা হলে ভাল লাগবে? ভালো লাগবে। এই যে রান্না, কেন কি বলছি, তার কারণ কি হয়, চিজটা যখন মেল্ট হয়ে যাওয়ার পরেও যে টেক্সচারটা থেকে যায়, পাউরুটিটার যে টেক্সচারটা থেকে যায়, তখন তুমি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই টেস্টটা তুমি পাবে। আচ্ছা, এই যে রান্না করার ব্যাপারে, বাড়িতে রান্না করা, হুম। একদম শুরুটা যেখান থেকে তুমি শুরু করেছিলে যে বাড়িতে রান্না করা শরীরের পক্ষে ভালো, হুম, কি কি জিনিস আগে থেকে যদি প্রিপেয়ার করে রেখে দিই, হুম, তাতে করে রান্না করার সময়টা বাঁচে। প্রতিদিন তো হুম, লোকের হুম, অফিস হুম, প্রফেশন হুম, ইত্যাদি হুম। থাকে, কোন জিনিসগুলো আগে থেকে প্রেপ করে রাখা ভালো?
তো কিছু জিনিস যেমন নন ভেজের জন্য বা ভেজের জন্য কিছু বেসিক পেস্ট, যেমন আদা রসুন বাটা। টমেটোটা খুব বেশিক্ষণ বাটতে সময় লাগে না। আরেকটা জিনিস হতে পারে, পেঁয়াজ যদি ভালো করে ভেজে সেটাকে বেরেস্তা বানিয়ে রেখে দেওয়া যায়, সেটা তুমি পেস্টও করতে পারো, সেটা তুমি পরে অ্যাজ ইট ইজ ওরকম দিয়ে দিতে পারো। তাহলে কি হয়, সময়টা অনেক বাঁচে, অনেকটা বেঁচে যায়। ধরো তোমার পেঁয়াজটা ভাজা রয়েছে, ঠিক আছে, তুমি চিকেনটা আনলে, বা তুমি ধরো আলুরই কোনো রেসিপি করছো বা পনিরের কোনো রেসিপি করছো, তুমি জাস্ট ওইটাকে ভাজলে, দেন ওই পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলে, যে কোনো মশলা, তোমার যে বেসিক মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বা যে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেন তুমি টমেটো বা দই অ্যাড করলে, একটু তেলটা যখন ছেড়ে দিল, তখন তুমি ওখানে গরম মশলা আর ধনেপাতা দিয়ে ফিনিশ করলে, তোমার যে কোনো বেসিক গ্রেভি রেসিপি এটাতেই রেডি হয়ে গেল। সাফিজ খান ফেসবুকে প্রশ্ন করছেন, বলছেন যে সিজনে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ খাবার হ্যাঁ, তো আমার মনে হয় 5টা রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি already সেখানে। বলা একদম, একদম। হ্যাঁ, আর মিলিয়ে মিশিয়ে হ্যাঁ, মিলিয়ে মিশিয়ে কোনো অসুবিধে নেই। কারণ সিজনে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, আবারও বলছি, সিজনের যে সবজিগুলো তার টেস্টটাই অন্যরকম হয়। সবসময় যে ফুলকপির টেস্ট ভালো হয় সেটা নয়, সবসময় যে বাকি যে সবজিগুলো আছে সেইগুলোর টেস্ট ভালো হয় সেটা নয়। যেটা সিজনে পাওয়া যাচ্ছে সেই রেসিপিটা অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল করলে কি হয়, সে টেস্টটাও ভালো আসে, আর তার সাথে সাথে খুব বেশি কমপ্লিকেটেড না করে যদি খুব মিনিমাম মশলা বা মিনিমাম জিনিস দিয়ে তৈরি করা যায়, খুব সুন্দর খেতে হয়। আমি একটা খারাপ প্রশ্ন করবো আবার। আচ্ছা, করো। এই যে বারবার বাড়িতে বেগুন দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, বেগুন দিয়ে কি সত্যি ভালো কিছু তৈরি করা যায়? দেখো, আমি তোমার একটা কথা বলি, আমি যখন ফ্রান্সে ছিলাম, ঠিক আছে, তোমরা বললে হয়তো তোমাদের একটু ভুরু কোচকাবে, বেগুন দিয়ে না খুব সুন্দর একটা ডেজার্ট হয়, আচ্ছা, কিরকম? ঠিক আছে। বেগুনটাকে একদম পাতলা করে কাটলে, যদি খুব বেশি তো সময় লাগে না, একদম পাতলা করে মানে কাটলে, বেগুনি যেভাবে কাটে? না আরো পাতলা, আচ্ছা পাতলা করে কাটলে যাতে ওই পাতার মতো সাইজে হয়, আচ্ছা, মানে ওই হয় না একটা এতটাই পাতলা, সেটা এপাশ থেকে ওপাশ দেখা যায়। হ্যাঁ, এপাশ থেকে ওপাশ দেখা যাবে। দেন ওটাকে জাস্ট তুমি ফ্রাই করলে, ঠিক আছে, ফ্রাই করার পরে তুমি চকলেটে ডুবিয়ে তুলে রেখে দিলে, তুমি বুঝতেই পারবে না। এবার তুমি ওর মধ্যে যে কোনো টপিংস তুমি ব্যবহার করতে পারো, যে কোনো হোয়াইট চকলেট ব্যবহার করতে পারো বা কিছু, ওটা অ্যাজ এ ক্র্যাকার তুমি খেতে পারো। শুনলে তো, পরের আচ্ছা। দিনে আসবে বলে। তার মানে এটাও তো একটা অন্যরকম একদম। দিকে চলে গেল। একদম, এই জন্য বলছি বেগুন দিয়ে তুমি ইন্টারেস্টিং বললে বলে আমি তোমায় বললাম, আর বাকি তো ইন্ডিয়ান রেসিপি তো না মানে প্রচুর এটা রয়েছে। শোনার পরে আমার আর দ্বিতীয় বেগুনের নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং বাড়িতেও কিছু বলবো বলে আমার মনে হয় না বেগুন নিয়ে। প্রায় স্ন্যাক্স এর পর্যায়ে চলে গেল বিষয়টা। একদম, একদম। আচ্ছা, তাহলে এই যে স্ন্যাক্স নিয়েও এখন একটা সমস্যা রয়েছে না, যে স্ন্যাক্স গুলো হাই ক্যালোরি হয়। আচ্ছা, ঘরেতে হুম। লো ক্যালোরি কোনো স্ন্যাক্স তৈরি করতে হ্যাঁ, পারা অবশ্যই যায়? করা যায়। যেমন তুমি ধরো মাখানা আছে, তুমি লো ক্যালোরির মধ্যে যে মাখানা করছে, মাখানা চাট তুমি তৈরি করতে পারো। মাখানাটাকে একটু রোস্ট করে নিলে, হালকা একটু ঘি দিয়ে ওটাকে রোস্ট করে নিলে, রোস্ট করে নেওয়ার পরে তুমি ওটাকে ধরো তুমি ড্রাই মশলা নিতে পারো, যেমন বিট নুন, চাট মশলা, একটু গোটা ধনে, হ্যাঁ, সেটাকে ড্রাই করে একটু চিলি পাউডার দিয়ে ওটার সাথে মিশিয়ে একটা চাট তৈরি হয়ে গেল। দারুণ। সিম্পল, মানে ড্রাই, এটা তুমি অনেকদিন রেখেও খেতে পারবে, আর তোমার যখনই খেতে ইচ্ছে করবে একটা দুটো করে খেয়ে নিলে হয়ে গেল। বাহ। আমরা যে প্রশ্নগুলো করছিলাম, মানে আমি অনেক সময় ধরে প্রশ্ন করতে করতে ভাবছিলাম যে এই ফেসবুকের সময় করব না পরে করব প্রশ্নটা, তবে করেই ফেলি প্রশ্নটা। একদম। যারা ফেসবুকে দেখছেন তাদের কাছেও তো ইম্পর্টেন্ট, আর যারা এখন এই মুহূর্তে রেডিও শুনছেন না, এফএম শুনছেন না, তারা ফেসবুক থেকেও দেখতে পাবেন। প্রশ্নটা হচ্ছে যে মাটন, আমি খুব মানে মাটন প্রেমী, মানে একটা খাবার যদি থাকে শেষ পর্যন্ত আর কোনো খাবারের দরকার বেশ। নেই, কিন্তু নিজে রান্নাও করি। হুম, হুম। এই রান্না করতে গিয়ে মাটন কষাতে এতটা সময় লাগে, হুম। মাটন রান্না করতে ইটসেলফ এতটা সময় লাগে, কম সময়ে কি মাটন রান্না করা যায়? হাতে যদি 25 থেকে 30 মিনিট সময় থাকে, তুমি মাটন রান্না করতে পারবে। এবার একটা মজার জিনিস বলি, মাটন রান্না করতে না, মাটন কুক করতে প্রেসার কুকারে কোনো রকম জলের প্রয়োজন হয় না। তুমি ঠিক শুনছি নিশ্চয়ই। একদম ঠিক শুনছো, এবার আমি করেও দেখিয়েছি। তুমি প্রেসার কুকারে যদি 1 কেজি মাটনে 3 চামচ সর্ষের তেল, তার সাথে নুন, আদা রসুন বাটা, জাস্ট মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে 6টা সিটি দেবে, কোনো রকম জল না দিয়ে। মানে 3টে জোরে 3টে আসতে? না,
মিডিয়াম ফ্লেমেই তুমি 6টা সিটি দিলে। হুম। ঠিক আছে? যদি কুকিং টাইম হিসাবে বলো তাহলে ওটা সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ততক্ষণ এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে তুমি এই পাশে তোমার মসলাটা কষিয়ে ফেলতে পারো। মানে পেঁয়াজ, টমেটো যেটা বলছি সেটা কষিয়ে ফেলতে পারো। মাটনটা প্রায় সমান জলে সেদ্ধ হবে। কোন রকম জল না দেওয়ার পরেও। তাহলে মাটনের গ্রেভিটা তোমার মানে ঝোলটা রেডি হয়ে গেল। এবার তুমি ওইটাকে তুলে মাটনের গ্রেভির মধ্যে মিশিয়ে দাও। তোমার মাটন রেডি 30 মিনিটের মধ্যে। মারাত্মক সব রেসিপি। মানে আধ ঘন্টার মধ্যে এরকম একটা জায়গায় পৌঁছে মানে এটা মনে হচ্ছে যে সহজ উপায়ে রান্না কিভাবে করা যায়, কম সময়ে হ্যাঁ, তার সবচেয়ে কারণ কি সুস্বাদু। হয় সবাই কি হয় মাটনটাকে কষাতে ওটা একটা কিন্তু আলাদা টেস্ট। যে তুমি যখন হুম। মাটনটা কষাচ্ছ সেটা একটা আলাদা টেস্ট হবে। আর তুমি যখন বললে কম সময় সেই জন্যই বললাম যে প্রেসার কুকারে কোনো রকম জল ছাড়া আবারও কিন্তু বলছি কোনো রকম জল দেওয়ার দরকার নেই। জাস্ট মাটনটাকে অ্যাজ ইট ইজ ওরকম দিয়ে দিলে জল আপনি আপ মাটন থেকে ছাড়বে আর মাটনটা প্রপারলি কুক হবে। বেশ। আমাদের এক বন্ধু রাজকুমার ফেসবুকে লিখছেন, বেস্ট লাউ এর রেসিপি বলুন, ডায়েটও হবে, টেস্টও হবে, আবার মানে সবকিছু ঠিকঠাক আর কি। লাউয়ের ঘন্ট আমি কদিন আগে বানিয়ে দেখিয়েছি। হুম। ঠিক আছে? খুব কম তেলে, ঠিক আছে? একটু নারকোল দিতে পারো লাউয়ের ঘন্টে। একটু বড়ি অ্যাড করতে পারো, সেখানে খুব ভালো লাগে। সিম্পল একটা একটু সরষে তার সাথে যদি মানে একটু কি বড়ি, পোস্ত থাকে, কড়াইয়ের ডাল না মটর ডাল? মটর ডালের বড়ি। ঠিক আছে? বিউলির ডালের বড়ি অনেকে ব্যবহার করতে চায় বাট আমার মনে হয় ওটাই বেটার। তো ওটা করলে দেন লাউটাকে হালকা একটু করে নিলে, ভাপিয়ে নিলে, ঠিক হুম। আছে? ভাপিয়ে নিতে পারো, একটু ওটার সাথেই কুক করতে পারো। একটুখানি কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। তার সাথে ফ্রেশ নারকোল। দ্যাটস ইট। অনেকে আরেকটা জিনিস করা যেতে পারে, জলের জায়গায় যদি হাফ জল আর হাফ নারকোলের দুধ ব্যবহার করা যায় সেখানে লাউয়ের ঘন্ট আরো টেস্ট। হোয়াটসঅ্যাপে একটা দুর্দান্ত প্রশ্ন নিয়ে অতনুর সঙ্গে আমাদের কথা বলাটা শুরু হয়ে গেল। ওদিকে লাইনে যারা প্রশ্ন করছেন তারা নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া থেকে প্রশ্ন করছেন, অতনুদা আমি কিন্তু আপনার পেজে মাঝে মধ্যেই ঢুকে পড়ি, আসলে রান্না করতে ভালোবাসি, আপনার অনেক রান্নাই করার চেষ্টা করেছি, খেতে ভালোই লেগেছে। আমি এক্সপেরিমেন্টাল রান্না করতে ভালোবাসি, ঘরে ফল নষ্ট হয় বলে গত রবিবারে প্রেসারে সামান্য বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চালের সাথে চিকেনের টুকরো, আপেল, কাজু, আঙুর, কাজু, কিশমিশ পুরো বলে দিয়েছেন, টক দই দিয়ে রান্না করেছিলাম, বাড়ির লোক ভালোই লেগেছে। শুটকি মাছ খেতে ভালোবাসি কিন্তু গন্ধের জন্য রান্না করতে পারি না। এবার প্রশ্ন, গন্ধ দূর করে কিভাবে রান্না করব? শুটকি মাছ। চটজলদি খাবার রেডি দিচ্ছি, শুটকি না, মাছ। শুটকি মাছের গন্ধ যাবে না। ঠিক আছে? যেটার যার গন্ধ সেটা থাকবে। কিন্তু বেসিক্যালি যেটা অনেকের হয়, যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে চিকেনের গন্ধ বা মাটনের অনেকের গন্ধ লাগে। সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, চিকেনে যেটা বেসিক্যালি করা যায় সেটা হচ্ছে চিকেনটাকে আগে ভেজে নিন। কোনো রকম কিছুতে না দিয়ে আগে হুম। চিকেনটাকে ভেজে নিন। ভেজে তুলে নিন। এবার যে তেলটায় চিকেনটা ভাজলেন সেই তেলের মধ্যে বাকি প্রিপারেশন গুলো রেডি করুন। আচ্ছা। তাতে কি হয়, চিকেনের যে আঁশটে গন্ধটা বা অনেকের লাগে একটা চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। ফোনে একজন আছেন। না এই মুহূর্তে নেই। না, আমি শুনতে আস্তে শুনতে আস্তে। মনে হচ্ছিল যে মাটনের গন্ধ খারাপ লাগে, তারা মানুষ বলেও দাবি করে তাদের। না, অনেকের লাগে। হুম। তুমি বুঝতে পারছি তুমি খুবই মাটন প্রেমী। হ্যাঁ, খুব মানে প্যাশনেট রীতিমতো। একদম। এবার যিনি এসেছেন তার সঙ্গে সরাসরি কথা বলি। হ্যালো। না ফোনে কোনো গন্ডগোল হচ্ছে। যাই হোক, বিধান মল্লিক আসানসোল থেকে প্রশ্ন করছেন, কোন কোন রান্নার কি কি মশলা বা অন্য উপাদান দিলে দুষ্পাচ্য হয় জানাবেন? মানে অন্য মশলা দিতে গিয়ে ব্যাপারটা ঠিক গেল না সেরকম। হ্যাঁ, এইবার কি হয়, রান্না একটা এমন জিনিস, ঠিক আছে? একবার জিনিস যদি পড়ে যায়, সেখানে যদি পড়ে যায়, হ্যাঁ। এবার ধরুন অনেকের কি হয় যে নুন বেশি হয়ে গেল, বা অনেকের কি হয় যে পুড়ে গেল, বা অনেকের কি হয় যে কাঁচা লঙ্কাটা বেশি হয়ে গেল বা ঝালটা বেশি হয়ে গেল। এইগুলো করা যায়। বাট ধনে গুঁড়ো যদি বা জিরে গুঁড়ো তুমি বেশি দিয়ে দিয়েছো, সেটাকে আমার মনে হয় তুমি যদি কোনো মসলা বেশি দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার কোয়ান্টিটিটা আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত, যাতে ওই মসলাটা অ্যাডজাস্ট হয়ে যায়। বাড়িতে চাপ রান্না করব কি করে? চিকেন হোক মাটন হোক, তো খুব সহজ, কিরকম? খুব সহজ। তুমি কাজু, অ্যালমন্ড আর বেরেস্তা, ঠিক আছে? এটাকে একটা পেস্ট করে নিলে আর একটা মসলা বানাবে। মশলার মধ্যে তোমার থাকছে জয়িত্রী, লবঙ্গ, কালো এলাচ, দারচিনি। তার সাথে যদি চিরঞ্জি পাও, চিরঞ্জি যদি না পাও তাহলে ওকে অ্যালমন্ড দিতে পারো, যেটা অলরেডি আমরা আগে দিয়েছি। হুম। ঠিক আছে? এবার মাটনটা তুমি ঘিয়েতে বা তেলে হালকা একটু কুক করে নিলে, এবার ওইটার মধ্যে
যে পেস্টটা আমরা রেডি করলাম কাজু, অ্যালমন্ড, পোস্তর, হুম। ঠিক আছে, সেটা ওখানে অ্যাড করলে, অল্প একটু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে, অল্প একটু হলুদ ব্যবহার করলে, ঠিক আছে। এবার ওই তেলের মধ্যে, চিকেনটা ভাজার তেলের মধ্যে ওটাকে ভালো করে কুক করলে, আর তার সাথে দই অ্যাড করলে, ঠিক আছে। এরপর একটুখানি তোমার গোলাপ জল সেটা অ্যাড করলে, গোলাপ জল বা একটু আতর অ্যাড করলে, হুম। তারপরে তুমি জল দিয়ে চিকেনটা অ্যাড করলে, সবার শেষে মশলাটা, বাড়িতে চিকেন চাপ রেডি। মাটন চাপে কি একই রেসিপি? না, মাটন চাপে একটু আলাদা আছে, ঠিক আছে। মাটন চাপে এইখানে করতে পারো, বাট মাটন চাপে কি হয়, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মাটনটাকে আগে একটু কুক করতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা কম যাবে, আর বাকি মোটামুটি মশলাটা অলমোস্ট সেম, ঠিক আছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যায়, এইটাই। ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, আবার ঢুকেছি আমি। লক্ষ্মীদি, আমার লক্ষ্মী মজুমদার। আমার প্রশ্নটা পেলাম না। কোনটা প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, দাদা ভাই সবাইকে নমস্কার সজনে- জানাই প্রথমে। হ্যাঁ, বলছি যে সুজি শাক কিরম করে রান্না করে? সজনে শাক, সজনে শাক আর হচ্ছে আলু পরোটা। ও, দুটো রেসিপি। আলু পরোটা বলেই ফেলেছেন তো, যাই না, হোক। আলু পরোটা, গোবি পরোটা বলেছি, আলু পরোটাটা আচ্ছা, বলে দিই। আচ্ছা, বেশ, বেশ। আলু আর সঙ্গে সজনে শাকটা কিন্তু হ্যাঁ, দ্বিতীয় হ্যাঁ, প্রশ্ন। সজনে শাক আপনি একটু অল্প একটু সর্ষে আর পোস্ত দিয়ে বেটে একটু জিরে ফোড়ন দিয়ে যদি করেন, তাহলে সজনে শাক খুব খেতে ভালো হয়। সজনে শাকে বেশি জল দেবেন না, সজনে শাক থেকে যে ময়েশ্চারটা ছাড়বে সেটা থেকে আপনি পারফেক্টলি কুক হয়ে যাবে, এটা একটা কথা। আর সেকেন্ডটা হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটাটা আমার মনে হয় খুব সিম্পল, আর যে ট্রিক্সটা অনেকে ফলো করেন না সেটা আমি এখানে বলি। হুম। আলুটা গ্রেট করার পরে একটু লিকুইড বাটার যদি তার মধ্যে অ্যাড করা হয়, ঠিক আছে, আর পরোটাটা বেলার আগে স্টাফ করার পরে যদি অল্প একটু ময়দা ছড়িয়ে দেওয়া যায় স্টাফিং এর পরে, সেক্ষেত্রে কি হয়, পরোটা যখন অ্যাকচুয়ালি কুক হয় খুব ভালোভাবে ফোল্ডিংটা খুলে যায়, সেখানে হুম। কুকটা ভালো হয়, ঠিক আছে। আর বাকি তো বেসিক মশলা, যদি মশলা না দিয়েও করা যায়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো, আলু গ্রেট করা, তার সাথে একটু বাটার, এটা স্টাফিং ময়দা বা আটার মধ্যে ভালো করে ঢুকিয়ে এটাকে বেলে সিম্পলি সেঁকে নাও একটু ঘি দিয়ে, আলু পরোটা রেডি। বাহ। ফেসবুকে প্রশ্ন করেছেন সাথী রায়, পনির গ্রিল স্পাইস আর গ্রিল রেসিপির কতক্ষণ গ্রিল করতে হবে, প্লিজ একটু বলুন। আচ্ছা, এবার গ্রিলটা কোথায় করছেন সেটা নিয়ে অনেকে এখন মাইক্রো ওভেনও গ্রিল করেন, হুম হুম। ঠিক আছে। মাইক্রো ওভেনে যদি গ্রিল করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 থেকে 6 মিনিট যদি পনির কুক করেন। আর যদি চান, অ্যাকচুয়ালি কি হয় বলেন তো, মানে যেটা প্রবলেমটা হয়, মানুষের সাইজ, যে পোর্শনের যে সাইজটা সেটা খুব ম্যাটার করে। খুব যদি পাতলা করে কেটে ফেলেন, সেক্ষেত্রে যখনই গ্রিল করতে যাবেন পনির থেকে ময়েশ্চারটা বেরিয়ে যাবে, তখন ওভার গ্রিল হয়ে যায়, সেই জন্য ছিবড়ে বা ওই টান টান ব্যাপারটা চলে আসে। তো পনির যখনই গ্রিল করবেন একটু মোটা কাটবেন, আর যদি বাইরে মানে যদি গ্রিল প্যানে বা গ্যাসে যদি কুক করেন তাহলে সেটা আপনারা দেখতেই পাবেন, হুম। খুব বেশিক্ষণ লাগে না, 2 মিনিট মতো গ্রিল করলেই হবে। একটা বেসিক ম্যারিনেশন রেডি করুন, একটু সর্ষের তেল অ্যাড করতে পারেন, তার মধ্যে বেসিক যে মশলাগুলো আছে সেগুলো, তারপরে ওটাকে পনিরটাকে ওর মধ্যে ম্যারিনেট করে ডাইরেক্টলি গ্রিলে দিয়ে দিন। মিনিমাম 2 মিনিট, ম্যাক্সিমাম 2.5 মিনিট, এর থেকে বেশি পনির গ্রিল করার দরকার নেই। একটা বাঙালি প্রশ্ন করব, একদম। মাছের টক তৈরি করা যায় কি করে? হ্যাঁ, মাছের টক তো সিম্পল। এবার তুমি যদি আমি মাছের- মাছ বলে দেবো, চিংড়ি বলতে পারো, চিংড়ি, হ্যাঁ। ইলিশ। ওইগুলো তো টকে তো বেশি ঝামেলা নেই। টকের কিরকম? ব্যাপারটা হচ্ছে যে টকের পুরো ব্যাপারটাই তো হচ্ছে তেঁতুলের। ও। হ্যাঁ, এবার অনেকে পুরনো তেঁতুল, পুরোনো তেঁতুল, বাট অনেকে কি করে কাঁচা টমেটো দিয়ে কিন্তু টক করে। চিংড়ি দিয়ে। হ্যাঁ, চিংড়ি দিয়ে, কাঁচা টমেটো দিয়েও কিন্তু টক করে অনেকে। হুম। দেখো, আমরা যেভাবে খেয়ে আসছি সেটা হচ্ছে যে একটু তেঁতুলটাকে গুলে নিলাম, দেন তো তুমি মাছটাকে হালকা করে ভেজে নিলে, তার সাথে অ্যাড করলে একটু কাঁচা লঙ্কা দিলে, বিট নুন দিলে, এটা এক রকমের টক। অনেকে আমড়ার সাথে খায়, হুম। কাঁচা টমেটো দিয়ে করতে পারে, রাইট, দুটো মিশিয়েও করতে পারে। সেটা কেমন এটা মানে জানি না। মানে ধরো তুমি আমরা একটু থেঁতো করে হুম। যেটা মাখা মাখা টক, যেটা হুম। পুরোটাই যে একবারে তেঁতুলের টক, ওই ডুবানো টক, সেটা নয়। আচ্ছা। তুমি অল্প একটুখানি আমরা ছেঁচে তার সাথে তুমি মাছটা ভেজে ওটা অ্যাড করে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু আদা ছেঁচে দিয়ে বা আদার রস দিতে পারো,
তারপরে তুমি ধরো একটুখানি তেঁতুল অ্যাড করলে, তাহলে এই দুটো পোর্শনই রইলো, কিন্তু খেতেও খুব সুন্দর হয়, টেস্টও একটু অন্যরকম হয়। এই যখন আমরার ওই এগুলো মুখে পড়ে খেতে খুব ভালো লাগে। জল এমনি আছে আর জিভেও জল আসছে, সুতরাং এই যখন টকের কথা আসছে আমি যাব আচারের কথা। বাড়িতে কি আচার বানানো যায় এই সময়? আমার প্রবাবলি কালকে একটা রেসিপি আসছে, লঙ্কার আচার? না, সেটা হচ্ছে আমলকির আচার। এই বাবা, সিজনে একদম। কিন্তু আমলকি খুব ভালোভাবে পাওয়া যায় এবং খুব ইজিলি অ্যাভেলেবল। শুনেনি আগে আমলকি, হ্যাঁ, তারপরে অন্যগুলো। আমলকির আচারের জন্য বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমলকিগুলোকে প্রথমেই ভালো করে এনে ধুয়ে ওটাকে ড্রাই করে নিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওটাকে ভাপাতে হবে। ভাপানোর পরে বুঝবেন কিভাবে যে ভাপানোটা একদম কারেক্ট হয়ে গেছে, সেটার জন্য এটা কঠিন কাজ, কখনো হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, কখনো কম কম হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। তো ইউজুয়ালি টাইমিং 12 থেকে 15 মিনিট, ঠিক আছে? আর যদি প্রপারলি ভাপানো হয়ে যায় তখন দেখবেন আমলকিগুলো ফেটে গেছে। যেটা ফেটে যাবে তার মানে বুঝবেন যে আমলকিগুলো এখন পারফেক্টলি রেডি। নামিয়ে ঠান্ডা করে নিন। এবার অল্প একটু তেল নিলেন, তার মধ্যে আমলকিগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নিলেন। ভাজার সাথে সাথে একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেন। তারপরে অ্যাড করলেন খেজুর গুড়, আখের গুড়, ঠিক আছে? আর একটা বেসিক মশলা, যেটা ভাজা মশলা আমরা বলে থাকি, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে একটু শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ। এটাকে হালকা করে ভেজে গড়িয়ে নিলেন। যখনই একটু গুড়ের যে পাকটা যেটা আমরা দিলাম সেটা যখন হয়ে গেল রেডি, মশলাটা মিশিয়ে দিলেন। আপনাদের আমলকির আচার রেডি, সারা বছর খেতে পারবেন। রুটি, পরোটা, ভাতের সাথে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে বেক করা খাবার, এগুলোকে যদি আমরা দীর্ঘ সময় তাজা রাখার চেষ্টা করি তাহলে কিভাবে, মানে কি করব? আচ্ছা, বেক করা আইটেমের মধ্যে আপনি যদি বেকিং এর পেস্ট্রি বা কেক জাতীয় আইটেম বলেন, সেটাকে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, এটা একটা। আর যদি বেক খাবার আপনারা বলেন যে যেগুলো আমরা কুক করছি, ভেজ বা নন ভেজ, তার জন্য একটা পার্টিকুলার নিয়ম আছে, সেই গাইডলাইনটা মানতে হবে। যে কোনো বেকড খাবার বা যে কোনো গরম খাবার, সেটাকে 135 ডিগ্রি ফারেনহাইটে প্রথমে নিয়ে আসতে হবে মিনিমাম 2 ঘন্টার মধ্যে। সেটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য কি করতে হবে? ঠান্ডা জল নিলেন, যে কোনো একটা কন্টেনারের মধ্যে খাবারটা নিলেন, সেটাকে ওই ঠান্ডা জলের পাত্রর মধ্যে উপরে রেখে দিলেন। কারণ সবার বাড়িতে তো আর ব্লাস্ট চিলিং থাকে না। হোটেলে কি থাকে? ব্লাস্ট চিলিং থাকে। তার জন্য ওই ব্লাস্ট চিলিং এ ঢুকিয়ে দেওয়া হয়। তাতে কি হয়? গরম থেকে খাবারটা 135 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে 2 ঘন্টার মধ্যে। তারপরের 4 ঘন্টার মধ্যে ওটাকে 41 ডিগ্রি ফারেনহাইটের নিচে নিয়ে আসতে হবে, আর 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এটা যদি আনা যায়, এই প্রসিডিওরটা যদি ফলো করা যায়, তারপর ওটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা মিনিমাম ওটাকে 7 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আচ্ছা, সঞ্জয় দা, আমি হুম। দুটো কোশ্চেন করব, দুটোর আলাদা আলাদা উত্তর নেব। একটা হচ্ছে যে এই যে এত খাবার দাবারের কথা হচ্ছে, হ্যাঁ। সামনে মানে ছট পুজো পেরিয়ে এলাম, হ্যাঁ, হ্যাঁ। ঘরে এখন তো অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু ঘরে ঠেকুয়া কি করে বানানো যায়? প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লিট্টি চোখা খুব টেস্টি ঘরে কিভাবে তৈরি করব? আচ্ছা, ঠেকুয়ার তো আলাদা করে বলার কিছু নেই, বিকজ আমার ওটাতে মিলিয়ন ভিউজ, কদিন আগেই ছেড়েছি। ঠেকুয়া যেটা আমরা বাকি মোটামুটি তো ঠেকুয়া সবাই দেখেছেন, জানেন কিভাবে করে। অনেকে কি করেন না, ঠেকুয়ার মধ্যে ময়দা মিশিয়ে দেন, আর অনেকে তেল দিয়ে করেন। মাখেন যখন তেল দেন, এই দুটো জিনিস অ্যাভয়েড করতে হবে। তাহলে কি করে করবে যারা তাহলে- দেখেননি? হ্যাঁ, যারা দেখেননি তাদের জন্য বলি, ঠেকুয়াতে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আটা দিয়ে করতে হবে, আর ময়না দিতে হবে ঘি। এবার এটাকে এমন ভাবে মাখতে হবে, জলটা এমন দিতে হবে, জলের কোয়ান্টিটি অনেকে বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কি হয়, ডোটা প্রথমেই নরম হয়ে যায়, তখন কিন্তু আর ঠেকুয়ার আসল টেক্সচারটা আসে না। তারপরে দিতে হবে এমনি চিনি প্লাস গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। এটাকে ভালো করে মেখে এবার শেপ দিয়ে ফ্রাই করে নাও, ঠেকুয়া রেডি। আচ্ছা, এই লিট্টি চোখা? হ্যাঁ, লিট্টি চোখা, লিট্টিটা তো মোটামুটি সবাই বানাতে পারে, ছাতু দিয়েও বানাতে পারে, অনেকে আলুর ইয়েও বানায়, ঠিক আছে। চোখার ব্যাপারটা, চোখা না আর লিট্টির আসল টেস্টটা আসে কিন্তু ওই ঘুঁটেতে, যখন ওটাকে সেঁকা হয়। এমনি যখন আমরা করি ওই দোকানের মতো টেস্টটা পাই না, হুম। জাস্ট বিকজ আমরা ওই গ্যাসে সেঁকে দিই ব্যাপারটা। ঠিক।
ঠিক আছে? আসল টেস্টটা কিন্তু এই ঘুঁটেতে সেঁকার। আচ্ছা, তাহলে ওই টেস্টটা ওই টেস্টটা আসবে না, না। বাট বাড়ির গ্যাসে করতে পারো। হোপফুলি আমি এটা খুব তাড়াতাড়ি করে দেখাবো। আচ্ছা, বাঙালি তো মিষ্টি ছাড়া বাঁচবে না, যতই আমরা একদম। সুগারের ভয় টয় দেখাই। তো মিষ্টি খাবো, হ্যাঁ। ঘরে তৈরি মিষ্টি হ্যাঁ, খাবো, সুগার বাড়বে না, এটা কিরকম হতে পারে? আচ্ছা, এবার এই ক্ষেত্রে বলি, সুগারের না অনেকের ডায়াবেটিকের পেশেন্ট আছে, সেগুলো তো আর্টিফিশিয়াল যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে, সুগার ফ্রি বা এইগুলো। এছাড়াও মিষ্টি জিনিসটাকে যদি খেজুরের জ্যাম বা খেজুর পেস্ট করে যদি ব্যবহার করা যায়, আচ্ছা, ঠিক আছে? মাপেল সিরাপ বলে আছে, সেগুলো যদি ব্যবহার করেন, হানি যদি ব্যবহার করতে পারেন, হুম। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি পুডিং জাতীয় আপনি কিছু খান, সেখানে যদি আপনি খেজুর পেস্ট করে দিয়ে, যেগুলো অর্গানিক, আমরা হুম। যেগুলো একদম নরমালি ফ্রুট থেকে যে মিষ্টিটা পাই, সেগুলো যদি ব্যবহার করা হয়, আমার মনে হয় সুগারের জন্য খুব একটা বেশি অসুবিধা হবে না। দইও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। বেশ। এই যে আমরা ঘরে খাবারের কথা বলছি, আপনিও হুম। যোগ দিচ্ছেন এখানে। একটা কথা, আজকালকার তরি তরকারিগুলোতে প্রচুর ফার্টিলাইজার ব্যবহার করা হয়। হুম, হুম, তাহলে তরি তরকারি কেটে রান্না করে, যেভাবে হুম, রান্না হুম। করি না কেন, তার জন্য আমাদের নিজস্ব কি প্রিকশনস নেওয়া দরকার? দেখুন, প্রথমেই বলে রাখি, গোড়াতেই গলদ। মানে যেভাবে ফার্টিলাইজার ব্যবহার করা হচ্ছে, এখন একটা সেগমেন্ট, আগে আমরা জানতামই না যে অর্গানিক ফুড আর ফার্টিলাইজার ব্যবহার করা ফুড, আমরা সবাই ভাবতাম যে এটা অর্গানিক। মানে খুব বেশি যে বাইরে থেকে আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করে জিনিসটাকে তৈরি করছি, এরকম তো কিছু নয়। আগে এরকম ছিলও না। কিন্তু এখন একটা খুব সেগমেন্ট এসে গেছে, সেটা হচ্ছে অর্গানিক ফুড। মানে হুম। সেখানে কোনো রকম কিছু রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না। হুম। এবার বাকি যেগুলো মূলত আমরা পেয়ে আসছি এখন, সেটা এখন কম্পিটিশনের জন্য হোক বা চাহিদার জন্য হোক, সেটা কিন্তু খুব পরিমাণে সাপ্লাইটাকে বাড়ানোর জন্য যেভাবে এটাকে গ্রো করা হচ্ছে, তার কিন্তু কোনো উপায় নেই যে সেটাকে বাড়িতে এসে ঠিক করার। কারণ আমি আবারও বলছি, গোড়াতেই গলদ। ঠিক আছে? হুম। খুব জোর হলে তুমি স্যানিটাইজ করতে পারো, ভালো করে করতে পারো, মানে পরিষ্কার-টরিষ্কার করে সেটাকে তুমি ইউজ করতে পারো। বাট যেভাবে গ্রো হচ্ছে, সেখানে কিন্তু আগে মূলত জিনিসটাকে চেক করতে হবে। সঞ্জয় দা, তোমায় একটা প্রশ্ন করব। আর বলো। তুমি কি রান্না করো বাড়িতে? না, না, রান্না করি না, কিন্তু এই মানে খাবার দাবার নিয়ে যে নানা রকম সমস্যাগুলো, আর তাই নিয়ে ওই বিষয়গুলো ফোমেন্টিং হতে থাকে আর কি, সেগুলো নিয়ে বেদপূর্ণা করো তো? হুম। বেশ। আচ্ছা, আমার প্রশ্নটা ওই যারা রান্না করে তারা সাক্ষাৎ বুঝতে পারে, রান্না করতে করতে তলায় লেগে গেল, মানে হুম। পুড়ে গেল, হুম। ওটা মানে আমরা বাংলায় গ্যাটিস বলি, মেকআপ করব কি করে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, যখনই পুড়ে গেলে কি হয়, নিচের পোর্শনটা পড়ে। হুম। যখনই পুড়ে যায়, তখন নিচের পোর্শনটা পড়ে। হ্যাঁ। প্রথমেই যেটা চেষ্টা করতে হবে, খোঁচানো যাবে না। মানে নিচে খোঁচানোটা যাবে না। ওপর থেকে যতটা পরিমাণ তুলে নেওয়া যায়, ততটা তুলে নিলে। তারপরে যেটা করতে হবে, যেগুলোর মধ্যে ফ্লেভারড আছে, যেমন যেগুলো স্ট্রং ফ্লেভার আছে, যেমন রসুন, হুম। ক্যাপসিকাম, হুম। ধনেপাতা, ঠিক আছে? হুম। যখন ওটাকে তুলে নিলে, তারপরে এই স্ট্রং যে ফ্লেভার আছে যেগুলো, সেটাকে কি করতে হবে, সেটাকে আলাদা করে ভাজতে হবে। আচ্ছা। ভেজে ওটার মধ্যে মেশাতে হবে। তার সাথে অ্যাড করতে হবে কসুরি মেথি, বা এবার ডিশের অনুযায়ী, হুম। হ্যাঁ? তার সাথে আমি বলে রাখছি যে এই আইটেমগুলো ঠিক, মেশালে, ঠিক, ঠিক। যেমন এলাচ গুঁড়ো, হুম। ঠিক আছে? কসুরি মেথি, দারচিনির গুঁড়ো, রেসিপি ওয়াইজ কিন্তু আবার হুম, বলছি। হুম, হুম। এছাড়াও সবকটা মোটামুটি নন-ভেজ বা ভেজে তুমি রসুনটা আর তুমি ক্যাপসিকামটা ব্যবহার করতে পারো, আর ধনেপাতাটা। এগুলো যেহেতু স্ট্রং ফ্লেভার, ওই পোড়ার গন্ধটা কিন্তু এইগুলোতে চলে যাবে। মানে ওইসব গুপ্পিবাজি চলবে না যে বারবিকিউ করেছি, এ করেছি। ওটা তো একদমই নয়। ওগুলো যারা খাবে তারা বুঝবে। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটাও এরকম বাস্তব জীবনের প্রশ্ন, সেটা হচ্ছে নুন বেশি হয়ে গেল বুঝতে হুম। না পেরে, হুম। বা ভালো গান শুনতে শুনতে দুবার নুন দিয়ে ফেললাম, কি করব? এই যে দুটো ৩টে উপায় আছে এর মধ্যে। একটা হচ্ছে যে, যদি ময়দা মেখে বা আটা মেখে গোল করে তার মধ্যে ফেলে রাখলে একটা অ্যাবজর্ব করে নেয় নুন, এখানে একরকম। দ্বিতীয় হচ্ছে যে কাঁচা আলু যদি ব্যবহার করা যায়, সেটা কিন্তু অনেকটা সোক করে নেয় নুনটাকে। থার্ড হচ্ছে, তুমি যদি কোয়ান্টিটি বাড়িয়ে দাও, মানে যতটা কুক করছিলে তার যদি কোয়ান্টিটি বাড়িয়ে দাও, সেখানে একরকম। আরেকটা হতে পারে, যদি তুমি রেসিপি ওয়াইজ যদি তুমি একটু জল এক্সট্রা দিয়ে দাও, ঠিক আছে? তো এই 4টে ফর্মুলা যদি ব্যবহার করতে পারো, আমার মনে হয় নুনের পরিমাণটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো।
ফেসবুকে জিৎ শুভ প্রশ্ন করছেন, ক্রিস্পি চিকেন উইথ টস ইন সস, এটা হোম রেসিপিটা যদি বলেন কি কি সস ইউজ করা যায়? আচ্ছা, যেটা এটা খুব সিম্পল একটা বারবিকিউ সসের আমি রেসিপি বলে দিচ্ছি, হুম। যেটা আমার মনে হয় খুব ডিমান্ড এখন। বারবিকিউ সস নাকি বাড়িতে বানানো যায় না। ও যায় বাড়িতে বানানো? হ্যাঁ, খুব সিম্পল, মানে এটাই তো authentic হবে না। এটাই তো আসল হ্যাঁ, প্রশ্ন, বারবিকিউ সস কি করে বাড়িতে বানাবো? হ্যাঁ, তো বারবিকিউ সস বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে টমেটো কেচাপ, তার সাথে রেড চিলি সস, অয়েস্টার সাওয়ার সস, 1 চামচ সয়া সস এবং অল্প একটু নুন। এই সব কিছু দিয়ে মিশিয়ে দাও। যখনই মেশানো হয়ে গেল, 2 থেকে 3 কিউব বাটার। এবার বাটারটাকে সফট বাটার দিতে হবে যাতে এই সসটা একটু ঘন হয়ে যায়। বারবিকিউ সস রেডি। আর কিচ্ছু করতে হবে না, দোকানের মতোই পাবে। হ্যাঁ, একটা জিনিস করা যায়, সেখানে অল্প একটু আপনারা যদি ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা আরো অথেন্টিক আসবে। আচ্ছা। সৌভিক দাস হাওড়া থেকে প্রশ্ন করছেন, ফুলকপির পাতা আর তরমুজের খোসার কোন রেসিপি হতে পারে কি? হ্যাঁ, কারণ বেসিক্যালি যে কিমচি স্যালাডটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু ফুলকপির খোসা দিয়েই হয়। আমরা যে কিমচি স্যালাডটা খেয়ে থাকি সেটা ফুলকপির খোসা দিয়ে হয়। ফুলকপির খোসাটাকে ভালো করে গ্রেট করে যদি একটু ব্লাঞ্চ করা যায়, তারপরে তুমি যদি কিমচি সস বানিয়ে তার মধ্যে মিশিয়ে দাও, তাহলে তোমার কিমচি স্যালাড রেডি। এখন কিমচি সস বাইরে রেডিমেড কিনতে পাওয়া যায়, আর আমার মনে হয় এত গোটা তরমুজ ছেড়ে খোসা খাওয়াটা আমার মনে হয় একটু অপ্রাসঙ্গিক, বাট ঠিক আছে, যদি আমরা বানানো যায়। তরমুজটা খেলাম, হ্যাঁ। আবার খোসাটা ফেলে দেবো কারণ সেটা না, ওটাও খাও, তাহলে কিমচি স্যালাড বানিয়ে খাও, নো প্রবলেম। কোনো অসুবিধা নেই। না, এবার যে প্রশ্নটা এতক্ষণে বুঝে গেছে এবং বলেছে মাটন আমার প্রিয়, এবার আমি বলি আমার সবচেয়ে অপ্রিয় খাবার কি? আচ্ছা, খিচুড়ি। ও বাবা। তাহলে খিচুড়ি না খেয়ে বিকল্প কি খাবার তৈরি করা যায়? দেখো, এখন শুধু ওই যে ডাল আর চাল মিশিয়ে যে খিচুড়ি সেটাই যে করতে হবে তার কোনো মানে নেই। তুমি এখন ওটসের খিচুড়ি করতে পারো, তুমি এখন ডালিয়া করতে পারো, তুমি এখন বিভিন্ন রকম সবজি দিয়ে, হ্যাঁ, তুমি শুধু ডাল দিয়ে বা ওটস দিয়েও একসাথে মিশিয়ে খিচুড়ি করতে পারো। তো খিচুড়ির এখন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তুমি চাইলে এখন কিনুয়ার খিচুড়ি করতে পারো। আচ্ছা, কিরকম সেটা? কিনুয়া আনলে কিনুয়াটাকে সোক করে গরম জলে রেখে দিলে, তারপরে যে খিচুড়ির প্রসেস, তুমি যদি ডাল দিতে চাও যদি দিতে পারো তাহলে দাও, যদি না তোমার মনে হয় যে ডাল দেবো না, তাহলে অ্যাজ সিম্পল, মানে তুমি ওটাকে জাস্ট অল্প একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে, কিনুয়া দিয়ে, যদি পারো তাহলে ক্যাপসিকাম দিতে পারো, যদি পেঁয়াজ ব্যবহার করতে হয় তাহলে করতে পারো, টমেটো দাও, দেন জল দিয়ে ওটাকে কুক করে নাও, মানে হেলদি কিনুয়া খিচুড়ি রেডি। খাওয়ার কথা হলো, খাওয়াবো বাড়িতে আচমকা অতিথি এসে গেল, আচ্ছা কি খাওয়াবো? আচ্ছা, এইবার এখানে একটা ট্রিক্স আছে। এবার অনেক রকম তো খাওয়ানো যেতে পারে, বাট আমি না একটা খুব সিম্পল ব্যাপার রেডি করেছি, যেটা আমার অতনুর রান্নাঘর কুকিং কোর্স বলে আছে। তো সেখানে যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে, এই যে হট করে গেস্ট চলে আসলো বা একটা গেট টুগেদার হবে, তখন মাথায় হাত পড়ে যে রেস্টুরেন্ট থেকে অনেকগুলো খাবার আনবো। তো সেই জন্য রেস্টুরেন্টের যে ফর্মুলাটা, যে আমরা যখনই যাচ্ছি গিয়ে 20-25 মিনিটে একটা আমাদের ডিশ দিয়ে দিচ্ছে, কিছু তো তৈরি করে রাখছে, কিছু তো জিনিস রেডি করে রাখছে, 20 মিনিটে একটা চিকেন ভর্তা বা বাটার চিকেন কি করে রেডি করছে। তো সেই সব কিছু আমি রেডি করে দেখিয়েছি, বা সবকিছু যদি আপনারা রেডি করে রাখতে পারেন, মানে একটা যদি গ্রেভি রেডি করে রাখতে পারেন, 10 মিনিটে বাটার চিকেন রেডি হয়, 10 থেকে 12 মিনিটে। কিভাবে? ধরুন চিকেনটাকে ম্যারিনেট করলেন, অল্প একটু আদা রসুন, তার সাথে শুকনো লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, আর অল্প একটু টক দই। আচ্ছা, দিয়ে ওটাকে জাস্ট কড়াইতে সেঁকলেন। এবার মাখনি গ্রেভি, যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, যেটা আমার কোর্সে আপনারা পেয়ে যাবেন, একদিকে যখন এটা চিকেনটা কুক হচ্ছে, বাটারের মধ্যে অল্প একটু আদা রসুন বাটা আর যে মাখনি গ্রেভিটা আছে সেটা তার মধ্যে মেশালেন। এই চিকেনটা কুক হতে 12 মিনিট সময় লাগবে। চিকেনটা যখনই রেডি হবে, এই গ্রেভির মধ্যে দিয়ে দিন, আপনাদের বাটার চিকেন রেডি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই যে হোটেলে আপনারা বাটার চিকেন না, তার থেকে অনেক বেশি টেস্ট হবে। বাপরে বাপ, এই তো এক্স্যাক্টলি। আচ্ছা, এরকম হতে পারে, এই তো বাটার চিকেন হলো, এরকম না করে চটপট কেক তৈরি করা যেতে পারে না, কেকের জন্য একটা বেসিক টাইম লাগবেই, আচ্ছা, ঠিক আছে, এটা বেকিং এর টাইম Baking লাগবেই। time. হ্যাঁ, প্লাস মেশাতে, এটা যেহেতু কি হয়, চিকেনের বা যে কোনো খাবারের একটা তো নির্দিষ্ট টাইম থাকে যেগুলো করতে হবে, আর বেকিংটা করার সাথে সাথেই কিন্তু খেতে মানে খাওয়া যায় না, সেটা কিন্তু ওয়েট করতে হয় কিছুক্ষণ, যাতে যদি কেক তৈরি করেন সেটা তো ঠান্ডা হতে হবে।
হুম। ঠান্ডা হওয়ার জন্য একটা প্রসেস লাগে। হুম। তো সেক্ষেত্রে আমার মনে হয় না চটজলদি আপনি বেকিংটা করে খেতে পারবেন, বাট এই রান্নাগুলো করা যায়। বেশ। আচ্ছা, এই যে আমরা একটা কথা বলি যে বাঙালির বাসনা রসনাতে, আচ্ছা, ঘরের খাবার প্রথম থেকে তুমি একেবারে ওটা একদম। দিচ্ছ যে ঘরে খাবার ঘরের মতন করে হুম। রান্না। তো ঘরের খাবারে কি সত্যি রসনা তৃপ্তি হয়? হ্যাঁ, অবশ্যই। মানে অবশ্যই। ব্যাপারটা কি খুব সাইকোলজিক্যাল? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, অ্যাকচুয়ালি আমরা না মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যেটা। আমি যখন বাইরে ছিলাম আমেরিকায়, হ্যাঁ, আমি দিনের পর দিন কিন্তু এই বাইরের খাবার খেয়েছি। ঠিক আছে? তখন ভাবতাম একটু যদি ডাল আলু ভাতে পাওয়া যেত। হুম। প্রবলেমটা এইখানে মানুষের যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যখন বাইরে এখান থেকে যখন সাউথে গিয়ে থাকবে, তখন যখন রোজ ইডলি ধোসা খাবে, তখন তুমি বুঝতে পারবে যে আসল ভাত ডালের মর্মটা কি। হুম। এক্স্যাক্টলি। তো এখন যেটা আছে ওই বেশি পেয়ে যাচ্ছি বলে চাহিদাটা কম, কম পেলে চাহিদাটা বাড়বে। আরো একটা প্রশ্ন, যে অনেক সময় ধরে কথা হচ্ছে শাক, সবজি, ফল, মাংস, দু ধরনের, চিকেন এবং মাটন, মানে মাংস বলতে হুম, মাটন, হুম, চিকেন চিকেন। হুম। আর এই সঙ্গে আমরা মাছ নিয়ে কোনো কথা বলছি না, অর্থাৎ মাছের প্রিপারেশন খুব তাড়াতাড়ি, ভেটকি হোক, বাসা হোক, হুম। কিভাবে করা যায়? আচ্ছা, সেক্ষেত্রে বলি, তুমি যদি তাড়াতাড়ি বললে আমি তোমায় বলি, তাহলে তুমি যদি গ্রিল ফিশ তৈরি করতে পারো। হুম। ঠিক আছে? প্যান ফ্রাইড ফিশ প্যান ফ্রাইড ফিশও করা যেতে পারে। কিভাবে তৈরি হবে বাড়িতে? ধরো তুমি প্যান ফ্রাইড, এবার তুমি প্যান ফ্রাইড যদি চাইনিজ স্টাইলে করতে চাও সেটা একরকম, আর যদি তুমি নর্মাল প্যান ফ্রাইড বেসিক্যালি চাইনিজ স্টাইলই হয়। এবার প্যান ফ্রাইডের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্যান ফ্রাইডের ফিশটাকে না খুব পাতলা করে কাটতে হয়, বিকজ টাইমটা যেহেতু কম লাগবে কুকিং এর জন্য। ঠিক আছে? আর এটা কিন্তু কমপ্লিটলি ফ্রাইড হয় না, এটা প্যান ফ্রাইড। সেই জন্য একটা বেসিক ম্যারিনেশন, তার জন্য অল্প একটু ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন, এটার একটা স্লারি বানালে, মাছগুলোকে তার মধ্যে ডোবালে, অল্প একটু তেলের মধ্যে ওকের মধ্যে এটাকে সাজিয়ে দিতে হবে। একদিকটা কুক হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিক। এরপর একটা বেসিক সস, তার মধ্যে তোমার টমেটো কেচাপ, অয়েস্টার সাওয়ার সস, সোয়া সস, গ্রিন চিলি সস দিলে দিতে পারো, নাও দিতে পারো। গার্লিক তো তার আগে একটু ফ্রাই করতে হবে, অল্প একটু চিলি পেস্ট, তার মধ্যে একটু জল দিলে, আর যে মাছগুলো ফ্রাই করেছো সেটা ওর মধ্যে দিয়ে দিলে, যদি ক্যাপসিকাম দিতে পারো ভালো, না দিতে পারলে ওকে, টস করলে প্যান ফ্রাই চিলি ফিশ রেডি। আরো একটা প্রশ্ন করব এখানে, মানে এই প্রশ্ন আছে। ফোনে হ্যাঁ। কেউ এসেছিলেন কিন্তু কথা বলে গেলেন। হ্যাঁ, তাহলে বিশ্বজিতের প্রশ্ন। হ্যাঁ, আমরা যে এটা বলছি, নতুন নতুন যে মাছ বা সামুদ্রিক মাছ রান্নার ক্ষেত্রে অনেক সময় বলে যে সামুদ্রিক মাছে গন্ধ থাকে, খাওয়া যায় না। আমি পমফ্রেটের উপরে কি ডিশ করা যায় যেটাতে ওই মাছের গন্ধ তো থাকবে, পমফ্রেট মাছে পমফ্রেটের গন্ধ থাকবে, কিন্তু সুস্বাদু হবে ঘরে রান্না করা গেলে? আমরা তো ওই সর্ষে দিয়ে যে রান্নাটা জানি, আর কি করা যেতে পারে? আচ্ছা, তুমি না একটা বেসিক জিনিস করতে পারো, সেটা হচ্ছে একটা প্রথমে পেস্ট বানাতে পারো। সেই পেস্টটার মধ্যে থাকবে লঙ্কা, হ্যাঁ, লঙ্কা মানে আমি বলছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এরপরে বেসিক মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু কাসুরি মেথি, পারলে অ্যাড করো, না করলে না করো, একটু হলুদ, তার সাথে একটু লেবুর রস, আদা রসুন বাটা। ঠিক আছে? মাছটাকে আলাদা করে একটু আদা রসুন বাটা আর লেবু মাখিয়ে একটু নুন মাখিয়ে আগে থেকে রেখে দিতে হবে। ঠিক আছে? এই যে মশলাটা বানালে, এটা তুমি আবার মাছটার মধ্যে মাখাও, সেঁকে নাও দুদিকে, গরম গরম ডাল করো, ভাত আর এই পমফ্রেট, তন্দুরি পমফ্রেট ফিশ রেডি। দারুণ। তন্দুরি পমফ্রেট ফিশ, সঞ্জয় দা শুনছো তো? সবই রেডি হলো। একটা কথা আছে না, না, রেডি করার আগের একটা প্রশ্ন করব। বল। সেটা হচ্ছে যে এই যে আমরা বাজার থেকে জিনিসপত্র কিনে আনি, সবজি টবজি, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, দেখি যে প্রচুর ওই এখন পটল তুলে আনা বা অন্যান্য জিনিস তুলে আনছে, প্রচুর কালার করে, বা যারা চাষিরা চাষ করছে প্রচুর কীটনাশক ব্যবহার করে। আমি রান্নার আগে কি স্টেপ নিলে এইগুলো কমে যাবে, মানে একটু অনেকটা ভালোভাবে রান্না করতে পারবো? আচ্ছা, এবার ডিপেন্ড করছে তুমি কি সবজি করছো, ফর শিওর। এবার না, সবজির যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে, ধরো এবার আলু তুলে এনে বা ধরো পটল তুলে এনেছি, সেক্ষেত্রে পটলটা যদি তুমি আগে থেকে একটু ভেজে নাও, যেটা আমরা ভেজে নিই, একটু ভেজে নিলে না গুণগত মানটা হয়তো একটু কমে যায়, বাট এই যে আদার্স যে জিনিসগুলো সেগুলো কিন্তু সেক্ষেত্রে অনেকটা কমে যায়। তুমি যদি একদম র ফর্মে খেয়ে নাও, ধরো তুমি পটলটাকে না ভেজে, ধরো সেদ্ধ করে নিলে, সেক্ষেত্রে কি হয়
যেটা পটলের মধ্যে যেটা থাকলো সেটা থেকেই গেল। পটলের ধরো তুমি ভাতে করলে বা তুমি করলে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারগুলো খুব একটা বেশি যায় না। যদি তুমি ভেজে নিতে পারো বা একটু কুক করে নিতে পারো আগে থেকে, সেখানে কিন্তু গুণগত মানটা একটু কমে, আর এই রাসায়নিক জিনিসগুলো বা এইগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। ফোনে একজন আছেন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ আপনাদের দুজনকে নমস্কার আর ঘোষবাবুকেও নমস্কার। নমস্কার। কে বলছেন? আচ্ছা, আমি বিজয় দালাল বলছি, বন্দিপুর বন্দিপুর থেকে। হুগলি থেকে দালাল। হুম, আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা একটুখানি অন্যরকমই মনে হবে, ঘোষবাবুর মনে হয়। হুম, একটা বলছি কথা, আমাদের সত্যনারায়ণ পুজো হয় প্রত্যেক মাসে। সিন্নি। সিন্নি। তাতে যে সিন্নিটা আমরা করি, হ্যাঁ। তা সিন্নিতে তো কলা, আখের গুড় আর ময়দা, আটা থাকে। আটা দিলেন, হ্যাঁ। আর তার সঙ্গে বড় জোর হয়তো ফলের ওই বেদানা দানা বা হ্যাঁ, নারকেল হ্যাঁ, কুচো এরকম হ্যাঁ, থাকে। হ্যাঁ। আমি বলছি এছাড়াও ওই সিন্নিটা সুস্বাদু হবে, মানে সেরকম যদি ঘোষবাবু কিছু যদি বলেন। হ্যাঁ, এটা আমি আপনাকে নিশ্চয়ই বলবো, বিকজ আমার এর পরের রেসিপি আসছে সিন্নি। একটু ওয়েট করে যান, ওটাতে আপনি পেয়ে যাবেন। তাহলে একটু অপেক্ষা করে যেতে হবে, কারণ সিন্নি আচ্ছা, খুব। আমরা না একবার অন্যদিকে যাই না, তাহলে। একটা প্রশ্ন করার পরে অন্যদিকে যাই। আচ্ছা, বেশ। সফট কেক করার টিপস কি? প্রুফিং। কিভাবে করবো? হ্যাঁ। কেকটা যখন প্রুফ করতে হয়, রেস্টিং এ রাখতে হয়, আমরা সঙ্গে সঙ্গে কি করি, কেকটাকে যখনই বিট করি, ডিম ব্যবহার করতে পারে, অনেকে এখন ডিমের জায়গায় দই ব্যবহার করে, বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করে, সেক্ষেত্রে কি আমরা রেস্টে রাখি না। আর আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি আমরা ভুল করে থাকি, আমরা প্রিহিট করি না ওভেন। যখনই ওভেনটাকে প্রিহিট করা হবে, যখনই এবার যে কোনো কেক বেকিং এর জন্য যখন দেওয়া হয়, সেটা যদি প্রপার হিটে না যায়, তখনই ভেতর থেকে কাঁচা থেকে যায় আর ওপরটা কুক হয়ে যায়। আর যখন প্রপারলি কুক হয়, যখন পুরোটা কুক হয়, সেক্ষেত্রে যখন ভেতরটা কুক হয়নি সেটাকে কুক করতে যাওয়া হয়, তখন ওপরটা বেশি শক্ত হয়ে যায়, ভেতরটা তার সেই তুলনায় কম হয়। সেই জন্য শক্ত কেক তৈরি হয়। তো প্রুফিংটা ইজ মাস্ট ইম্পর্টেন্ট প্রথমে বেক করার আগে, দেন বেক করার সময় ওভেনটাকে প্রিহিট প্রপারলি করতে। সাধন বিশ্বাস ফেসবুকে প্রশ্ন করেছেন অম্বরপুর, উত্তর 24 পরগনা থেকে। আমরা ঘটি, আমাদের বাড়িতে কেউ শুকনো মাছ খায় না, আমি একা খাই। তো বিভিন্ন শুকনো মাছের রেসিপি কিভাবে রান্না করা হবে যদি একটু বলেন। আরেকটা বিষয়, শারীরিক ক্ষতি করবে না, ক্যালোরিও বৃদ্ধি পাবে না, এমন কি জিনিস দিয়ে চাটনি করা যায় যা ভাতের সঙ্গে খাওয়া যায় অনেকদিন রেখে? এটা তো খুব মানে ক্যালোরি বৃদ্ধি পাবে না, এটা তো ব্যাপার, কারণ সোনার চাটনির পাথর মধ্যে- বাটির মতো। হ্যাঁ, কারণ চাটনি ব্যাপারটা এমন একটা জিনিস, হ্যাঁ, কারণ চাটনি ব্যাপারটা এমন, তার মধ্যে একটু মিষ্টি থাকবেই। এবার যদি মিষ্টি না থাকে সেক্ষেত্রে একটু অসুবিধে, বাট যেটা বললাম, খেজুরের পাল্প দিয়ে বানানো যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে মিষ্টিটাও হয়, কিন্তু সেটা অর্গ্যানিক। হ্যাঁ, তো বিভিন্ন রকম জ্যাম আছে যেগুলো বানিয়ে নেওয়া যায় ফ্রুট থেকে, সেগুলো ক্যালোরি অতটা বেশি থাকে না, আর বেশি চিনির ব্যবহার হয় না, যেহেতু ওর মধ্যে একটা অলরেডি ন্যাচারাল সুগার থাকে। তো সেইগুলো করলে আমার মনে হয় না খুব বেশি অসুবিধে হবে ক্যালোরির দিক থেকে। বা যদি চাটনি বলে সেক্ষেত্রে একটু ক্যালোরি থাকবেই, বিকজ তার মধ্যে কিছু একটা তো সুগার ব্যবহার করতেই হবে। ফোনে কে আছেন? হ্যালো, আমি নমস্কার। রানাঘাট থেকে ভবতোষ সাহা বলছি। বলুন। অতনুদাকে নমস্কার, নমস্কার। আপনাকেও নমস্কার জানাই। আমাদের যদি একটু ওই পনিরের কোনো কিছু চটজলদি রান্না করা যাবে একটু বলেন, খুব ভালো লাগে আমার। বেশ, ঠিক আছে। পনিরের যদি করতেই চান তাহলে পনিরের ভর্তা করুন, কিরকম ভাবে করবে? বা পনিরের ভুর্জি করতে পারেন। আরো সোজা, পনিরটাকে গ্রেট করলেন, হুম। একটু পেঁয়াজ, রসুন অনেকে দিতে চায় না, বাট যদি আদা রসুন দিতে চায় তাহলে দিতে পারো। পনিরটাকে গ্রেট করলে, গ্রেট করার পরে একটু আদা, পেঁয়াজ, রসুন ভালো করে কুক করলে, একটু ক্যাপসিকাম দিলে, তাতে দেওয়ার পরে একটু ভালো করে টস হলো। এটা করতে খুব খুব বেশি 3 মিনিট সময় লাগবে। এবারে পনিরটা দিয়ে দাও, গ্রেট করা পনিরটা ওর মধ্যে দিয়ে দাও, অল্প একটু হলুদ, নুন, গোলমরিচ, সবার লাস্টে ধনেপাতা। পনির ভুর্জি রেডি, রুটির সাথে খুব সুন্দর খেতে লাগে। পনির পাসিন্দা কি বাড়িতে তৈরি করা যায়? হ্যাঁ, 100%। কিভাবে? পনির পাসিন্দা যেটা মেন ট্রিক্স, সেটা হচ্ছে যে পনিরের কাটাটা পাতলা করে যে কাটাটা, সেটা একটু যদি কেটে ফেলতে উঠতে পারো ঠিকঠাক, অবভিয়াসলি আমার রেসিপি তার মধ্যে রয়েছে। একটা তুমি পেস্ট বানিয়ে নিতে হবে। আর একটা পেস্ট বানাতে না অনেক কিছু ব্যবহার করে। আমি এখানে একটা ট্রিক্স বলি। একটু যদি পনিরের সাথে একটু পনিরই নিলে, পনিরের সাথে একটুখানি ধনেপাতা, পুদিনা পাতা, ঠিক আছে, বিট নুন, লেবু, কাঁচা লঙ্কা, পনিরটাকেই ভালো করে ঘুরিয়ে নিলে মিক্সিতে,
ওটাই তোমার রেডি হয়ে গেল পনির পসন্দা স্টাফিং। মানে আলু থাকবে না সেখানে? দরকার নেই, দরকার কিচ্ছু দেওয়ার দরকার নেই। তুমি ওইটাই দিলে, ওইটাই যে ঠিক পেস্টটা হলো ওটাই দিলে ওর মধ্যে। হুম। এবার পনিরটাকে ভালো করে স্টাফ করলে, স্টাফ করার পরে ওই পনিরটাকে তুমি একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বা ময়দা কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে ডুবিয়ে ভেজে নাও, তোমার পনির পসন্দা রেডি। এবার তুমি যদি ওটাকে অ্যাজ এ স্ন্যাক্সে ব্যবহার করতে চাও তাহলে স্ন্যাক্স, নাহলে যে কোনো একটা বেসিক গ্রেভি তৈরি করলে যেটার মধ্যে দই থাকবে। আর একটা প্রশ্ন করে রাখছি, কিন্তু আরেকজন সঙ্গে আছেন বলে সেটা আগে নিয়ে নেবো, আমারটা পরে। এই যে ফিশ বাটার ফ্রাই যেটা বিভিন্ন সময় তৈরি হয়, কিন্তু ওই ব্যাটারটা কিভাবে তৈরি হবে যাতে খুব ক্রিস্পি হবে? তার আগে এটা প্রশ্ন আছে। আচ্ছা, হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, বলছি এর আগে যে একজন শুটকি মাছ সম্বন্ধে বললো, ওটা আপনি কিছু বললেন না, ওইটা সম্বন্ধে একটু কিছু বলুন। আপনি কে বলছেন, কোথা থেকে? আমি বাউরিয়া থেকে কথা বলছি। কি নামটা বলুন? না, Okay. এটা কিন্তু আমরা খুব একটা এন্টারটেইন করি না। যে আসছেন ফোনে তার পরিচয় দেবেন, কারণ আপনি একটা প্রশ্ন করছেন, আপনার উত্তর দেওয়া হবে। কিন্তু আপনি যদি আপনার পরিচয় না দিয়ে আসেন, বাউরিয়াতে তো অনেক মানুষ থাকে, কিন্তু আপনি কে সেটা জানা খুব জরুরি। ঠিক আছে, আমরা তাও শুটকি মাছের শুটকি কথা মাছ। তো হয়েও ছিল, তবু একবার বলুন। শুটকি মাছ আমার যেটা মনে হয় যে ওই অনেকে গন্ধর জন্য তো করে না। আর শুটকি মাছ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বেসিক কয়েকটা রেসিপি রয়েছে তার মধ্যে। আদা রসুনটা, হ্যাঁ অনেকে কি করে পেঁয়াজটাকে প্রপারলি ভাজে না শুটকি মাছে, হুম। যার জন্য টেস্টটা আসে না। তো একটু ধৈর্য ধরে যদি পেঁয়াজটা ভাজা যায়, আমার মনে হয় টেস্টে আসে, কোনো অসুবিধা হবে না। একদম একটু অন্যদিকে চলে আসি। একদম। তাহলে আপনি একজন প্রফেশনাল শেফ, হুম, হুম। আজকের সময়ে দাঁড়িয়ে প্রথাগত রেস্তোরাঁর পাশাপাশি ক্লাউড কিচেন হুম, হুম। ইজ পপুলার। একদম। ক্লাউড কিচেন কি ক্ষণস্থায়ী একটা কনসেপ্ট, নাকি এর ভবিষ্যৎ আছে, নাকি এটা মানে শিফট করতে যাবো, চেঞ্জিং প্যাটার্ন অফ দ্য সোসাইটির সঙ্গে শিফট করবে? একদম। আমি এই জিনিসটা যেহেতু খুব পপুলার হচ্ছে সেটা মাথায় রেখে আমি যেরকম আগে বললাম, আমি এটা কিন্তু অলরেডি কোর্স লঞ্চ করেছি, যেটাতে 150+ রেসিপিস আছে। আপনারা যদি সেটা নেন, যে কোনো রেস্টুরেন্টকে টেক্কা দিতে পারবে সেই ক্ষমতা রাখে সেই কোর্সটার মধ্যে যে রেসিপিগুলো আছে। লিটারালি বাড়ি থেকে আপনারা ক্লাউড কিচেন চালাতে পারবেন। এবং কলকাতায় যদি কলকাতাবাসী হয়ে থাকেন, সেক্ষেত্রে কোথায় কি কি ইনগ্রিডিয়েন্টস পাবেন সেটাও কিন্তু আমি ওখানে বলে দিয়েছি। তাহলে যদি ক্লাউড কিচেন করতে হয়, আমার মনে হয় আমার কোর্সটার থেকে সুবিধাজনক কিছু হবে না, বিকজ ওখানে সব কিছু বলা আছে যে কত সহজে বাড়িতে কম খরচে একটা ক্লাউড কিচেন করা যায়। আচ্ছা, তাহলে হ্যাঁ, চিলি চিকেন, যারা ঝাল পছন্দ করে না তারা ওটাকে চিনি চিকেন করে নেয়, কিন্তু আমরা এই চিলি চিকেন আর চিনি চিকেনের মাঝখানে কি করতে পারি চিকেন দিয়ে? আচ্ছা, সব কিছুর মধ্যে আমি তোমার একটা বলি, চিলি চিকেন তো অনেকে বানাও, অনেকে অনেক রকম ভাবে বানায়, অনেকে ট্যাংরা স্টাইলে বানায়, অনেকে কলকাতা স্টাইলে বানায়। একটা 5 স্পাইসেস আছে, যেটা দেওয়ার পরে আমি তোমায় বলছি যে তুমি চিলি চিকেনের স্বাদটা দেখবে 100 গুণ বেড়ে গেছে। আমি শুনতে খুব ইন্টারেস্টেড। গোলমরিচ, এলাচ, দারচিনি, অল্প একটু মৌরি, শুকনো লঙ্কা, এই 5 স্পাইসেসটা। তুমি শুকনো লঙ্কার বদলে তুমি স্টার আনিস দিতে পারো। শুকনো লঙ্কাটা যেহেতু তুমি চিলি পেস্ট ব্যবহার করছো পরে, শুকনো লঙ্কা এই তুমি স্টার আনিস দিতে পারো। এটা দেওয়ার পরে এটাকে হালকা একটু ভেজে তুমি এটাকে পাউডার করে নাও, তারপর তুমি এটা চিলি চিকেনে দিয়ে দাও। তুমি দেখো এর টেস্টটা কোথা থেকে কোথায় যায়, ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। এটাকে বলা হয় 5 স্পাইসেস। এই যে তুমি বলে দিচ্ছ, এতে তোমার রেসিপি গুলো বাসি হয়ে যাচ্ছে না? বাসি হচ্ছে না, একদমই হচ্ছে না, বিকজ সবাই তো রেসিপি গোপন রাখে। আমার মনে হয় যে নলেজ যদি ঠিকঠাক থাকে, আমি যে ইউটিউবে এসছি, আমার তো মনে হয় আমি বলতেই এসছি। আমি যেটুকু শিখেছি, কারণ আমিও তো কোথা থেকে শিখেছি, সে যদি আজকে গোপন রাখতো আমি হয়তো শিখতে পারতাম না। আর আমার মনে হয়েছে আমি যদি শিখতে পেরেছি, আমার এটা দায়িত্ব যে আমি বাকি যতজন আমার কাছে আসবে বা আমি যত রকম ভাবে পসিবল এটা যদি আমি স্প্রেড করতে পারি, বাকি মানুষের তো উপকারী হবে। তুমি আর ভালো হবে। এক্সপেরিমেন্টাল রেসিপি তৈরি করো না, বা ফিউশন রেসিপি যেটাকে বলে? আচ্ছা, এবার তোমায় আমি বলি, যে কটা রেসিপি তোমরা দেখো সেটা কিন্তু অলরেডি মিনিমাম 5 থেকে 6 বার টেস্ট অ্যান্ড ট্রায়াল, যে কোনো রেসিপি। এবার আমি ফিউশন কেন করি না, তার কারণ হচ্ছে আমরা যদি চিলি চিকেনের মধ্যে একটুখানি বিরিয়ানির রাইস মিশিয়ে দিই, অনেকে করছে যে পোলাও রাইসের সাথে এখন মানে চাইনিজের একটা কম্বিনেশন ট্রাই করছে, বা এরকম প্রচুর কিছু রয়েছে।
সেগুলো যেহেতু আমার যারা দর্শক তারা একদম খুব ঘরোয়া রান্না পছন্দ করেন এবং বাড়িতে রান্না পছন্দ করেন, বাড়ির রান্না পছন্দ করেন, আমি চেষ্টা করি যে রেস্টুরেন্ট স্টাইলের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিভাবে বাড়িতে সহজে করবে, এছাড়াও বাড়ির যে রান্নাগুলো আমরা ইউজুয়ালি করে থাকি তার টেস্ট আরো কিভাবে বাড়াবে। সেই ক্ষেত্রে আমি হয়তো ফিউশন রান্নাটা এইখানে এই চ্যানেলের মধ্যে খুব একটা বেশি দেখাইনি। তার মানে কি এটা ধরে নেব যে অতনু আপাদমস্তক বাঙালি, মানে ওই বাঙালিয়ানা, একদম প্রথমে একটা কথা বলেছিলে না তুমি, যে সবজির যে স্বাদ, যে হুম। ফলের যে স্বাদ, হুম। সেইটা থাকাটা বাঞ্ছনীয়। হুম। এটা কি একদম টিপিক্যাল সেই বাঙালিয়ানা? একদম, কারণ আমরা কি করছি এখন সবকটাই রেসিপি, বেশিরভাগ রেসিপিকে দুমড়ে মুচড়ে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার একটা রেসিপি আছে মাছের, সেটার নাম হচ্ছে মাছর টিঙ্গা। ঠিক আছে? আসামের একটা রেসিপি। রেসিপিটা শুধু টমেটো যায়। ঠিক আছে? একটু আদা রসুন বাটা, টমেটো। আর তার সাথে আলুটাকে ভেজে তুমি তুলে রাখলে। রেসিপিটা পারলে আমার রেসিপিটা একবার দেখো। যারা একদম সহজ রেসিপি। ২০ মিনিটও মনে হয় লাগে না। ১০-১২টা উপকরণ লাগে না, ৫-৬টা উপকরণ লাগে। ওর থেকে সিম্পল আর টেস্টি রান্না আমার মনে হয় না তোমরা মাছের খেয়েছো। একবার চেক করে। ফোনে একজন আছেন, নমস্কার। দাদা নমস্কার, আমতলা জয়রামপুর থেকে বলছি। বলুন। বলছি কাশ্মীরি আলু দম করার জন্য কি কি উপকরণ লাগবে এবং আচ্ছা। কি করবো? আপনার নামটা বলবেন? নিখিল ঘোষ। আচ্ছা। এবার বলে রাখি, কাশ্মীরি আলুর দম যেটা আমরা অ্যাকচুয়ালি খেয়ে থাকি, বাংলায় যেটা খেয়ে থাকি সেটা কিন্তু কাশ্মীরি আলুর দম নয়। কাশ্মীরের যে আলুর দম সেটাতে বেসিক্যালি যেটা করা হয় সেটা দই বেস রান্না হয়। তাতে পরে হচ্ছে আদা শঁট পাউডার যেটাকে আমরা বলি, মৌরি গুঁড়ো, শঁট পাউডার মানে আদার পাউডার। ঠিক আছে? আলুটাকে ভেজে তুলে রাখলে একটা বেসিক পেঁয়াজটাকে যদি বেরেস্তা করে পেস্ট করে নিতে পারো ভালো, আর যদি পেঁয়াজ না দিতে চাও সেক্ষেত্রে দই বেস একটা গ্রেভি হবে, তার মধ্যে এই দুটো পাউডার আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে আলুটাকে ফ্রাই করে অ্যাড করো, ফুটে গেলেই কাশ্মীরি আলুর দম রেডি। বেশ। আরেকটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, ট্রেন্ডি প্রশ্ন। আচ্ছা হোক। বলো। বাড়িতে কি মোমো তৈরি করা যাবে? বাবা, এই তো সিম্পল, খুব সিম্পল, খুব সিম্পল। মানে আমার যে মোমোর ভিডিওটা রয়েছে, মানে আমি নিজে ভাবিনি যে এত ভিউ হবে, এত মানুষ ওই খেটে মোমোটা তৈরি করবে। কারণ এখন ইউজুয়ালি কি হয় যে ২০ টাকায় মোমো পাওয়া যাচ্ছে। প্রবলেমটা কোথায় হয়, যদি একান্নবর্তী পরিবার হয় বা বাড়িতে যদি অনেক গেস্ট আসে, সেক্ষেত্রে কি হয় যে অনেকগুলো মোমো কিনবো, তার থেকে বাড়িতে বানিয়ে নিই। ইভেন মোমো সব থেকে সহজভাবে কিভাবে মানে ওই যে মোমোটাকে বানাতে হয় সেটাও কিন্তু ট্রিক্স আমি ওখানে দেখিয়েছি। এখন যদি একটু ময়দা কচুরি থাকতো তাহলে আমি করে দেখাতাম, আর সেটার সুযোগ নেই, সেটার জন্য আমার রয়েছে অবশ্যই। আর বাড়িতে বানানো, যে এই যে মানুষের একটা কনসেপ্ট না যে বাড়িতে কি বানানো যায় না, অনেকে ব্যাপারটা থাকে না যে বাড়িতে কি বানানো যায় না, কেন মোমো তো বাড়িতেই কেউ না কেউ তো বাড়িতেই বানিয়ে আসছে, সেই হিসাবে দেখো সেইভাবেই। হ্যাঁ, এবার দোকানের যে কনসেপ্টটা কেন হয় যে মোমোটা একটু যদি চিকেন কিমা করে রাখা যায়, তার মধ্যে একটু সয়া সস, নুন আর বাকি যে জিনিসগুলো রয়েছে, যেমন ধরো একটু পেঁয়াজ দিতে পারো, ঠিক আছে, একটু ধনে পাতা অ্যাড করতে পারো, সেটাকে ভালো করে মন্ডটাকে ওই ময়দার মধ্যে ঢুকিয়ে যদি ভালো করে স্টাফ করে যদি স্টিম করে, তাহলেই তো মোমো রেডি। এর জন্য তো আলাদা করে কিচ্ছু মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, একটা কথা আছে না, খাবি কি, ঝালেই মরে যাবে। ঝাল কতটা শরীরের পক্ষে উপকারী এবং রান্নার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক? কাঁচা লঙ্কা, যেটা ঝাল বলতে আমি যদি টিপিক্যালি একদম কাঁচা লঙ্কার ঝাল বলি, সেটা কিন্তু সত্যি উপকারী। ঠিক আছে? কারণ কাঁচা লঙ্কার তো অবভিয়াসলি ভিটামিন সি তার মধ্যে থাকেই, শরীরের তাপটাকেও বাড়ায়, ইমিউন শক্তিটাকে আরো বেটার করে কাঁচা লঙ্কা। কিন্তু পরিমাণটা একটু দেখতে হবে, যে একবারে অনেকটা খেয়ে ফেললাম সেটা নয়, বাট ঝাল আমার মনে হয় খাওয়াটা উচিত। এবং মানে কাঁচা লঙ্কার ঝাল খাওয়াটা কিন্তু সত্যিই ভালো। ঠিক আছে? সেক্ষেত্রে মেটাবলিজম যেটা হয় সেটা কিন্তু অনেকভাবে বৃদ্ধি পায়, ক্যালোরিটাও কম, মানে সেই জন্য কি হয়, ক্যালোরিটা তাড়াতাড়ি কম। শীতকাল তো পড়েছে, বিশ্বজিৎ, তোমারও আছে নিশ্চয়ই, বেদপুরনেরও আছে, যে অনেকগুলো আমাদের পিকনিক ফেস্ট ইত্যাদি একদম একদম। যতই বলি ডুজ অ্যান্ড ডোন্টস, কিন্তু নিয়ম মানে না এরকম অনেক কিছু। কিন্তু কোন জায়গাগুলোকে একটু স্ট্রেস করবো, কারণ তার সঙ্গে অনেক নিমন্ত্রণ বাড়ি যেহেতু থাকছে, মানে একটু নজর রাখবো কোন দিকে? দেখো, আমার মনে হয় পিকনিক করতে গেলে তুমি যদি নজর রাখো তাহলে মুশকিল প্রথমত। আর পিকনিকের জন্য না, আমি ওয়ান পট মিল অনেকগুলো শেয়ার করেছি।
যেমন ধরো খুস্কা বিরিয়ানি কিভাবে বানাবে, বা খুস্কা পোলাও কিভাবে বানাবে, বা চিকেন পোলাও কিভাবে বানাবে। এগুলোর জন্য কি হয়, ওয়ান টাইম আইটেম যদি তুমি রেডি করে নাও, তাতে চিকেনও রইলো, ভাতও রইলো, তার সাথে একটু স্যালাড বা রায়তা দিয়ে তুমি সার্ভ করলে। এছাড়া আমরা বাঙালিরা কিন্তু ওই খুব বেশি পোলাও বা ভাতের দিকে যাই না, আমরা কিন্তু কষা মাংস তার সাথে ভাত ডাল বেগুনি দিয়ে আমরা খুব বেশিরভাগ পিকনিক গুলো করে থাকি। ঠিক আছে, বাট যদি নাও হয়, আমার কিন্তু পিকনিকের রেসিপি আছে, পিকনিক সিরিজের রেসিপি রয়েছে, সেগুলো তোমরা চেক করতে পারো। সময় কিন্তু একেবারে চলে এসছে, মানে শেষের দিকে। তা আমি বেশ কিছু র্যাপিড ফায়ারের কোশ্চেন একদম, রেখেছি, একদম। যে কোশ্চেন গুলো একেবারে বেশি ভাবার সময় নেই, আর সবাই অপেক্ষা করে আছে। প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠান আজকে দেখছে, শুনছেও অনেকে। কতজন শুনছে বুঝতে পারবো না, কিন্তু দেখছে কতজন সেটা আমরা জানি। ফায়ারিং এর আগে জাস্ট একটা প্রশ্ন করে রেখে দিই। হ্যাঁ, কিন্তু ফায়ার রান্নার স্কোয়াডের হাত- সামনে দাঁড়িয়ে আছে, দেখো। হ্যাঁ, রান্নার হাত এই কথাটা আসলে কি? মানে ইজ ইট অ্যান আইডিয়া অর একটা ইনটুইশন? না, এটা কিন্তু পুরোটা একটা আইডিয়া। রান্নার হাত বলে কিছু হয় না। রান্না যেটা বেসিক, সেটা হচ্ছে বোধ। রান্নায় বোধ কতটা তুমি ভালো করে রাখতে পারছো, কারণ এটাতে আমি দেখতে পাচ্ছি না কি হবে, হুম। মানে সবার লাস্টে গিয়ে কি হবে সেটা তুমি জানো না। হুম। তুমি এখন কতটা নুন দেবে, কতটা মশলা দেবে, সেটা তোমার বোধে। এক্স্যাক্টলি যেরকম গান করা হয়, গানের জন্য কিন্তু বোধটা লাগে, যে কোন সুরে কোন নোটটা লাগছে। এটাও একই ব্যাপার, এটা পুরোটাই আইডিয়া। আচ্ছা, এবার আমার আইডিয়াটা শুরু হোক। একদম। জানেন, আপনারা তো প্রচুর রান্নার ফান্ডা শুনলেন, অনেক কিছু শুনলেন, এবং প্রত্যেকেই নিশ্চয়ই প্রিপারেশন নেবেন বলে ঠিক করেছেন। এবার সবাই আমরা রেডি হয়েছি যে র্যাপিড ফায়ার। একদম। বাটা মশলা নাকি প্যাকেট? বাটা মশলা। শেফ নাকি ইউটিউবার? শেফ। ফ্রাইড নাকি স্টিম? স্টিম। ঘটি না বাঙাল? ঘটি। রাইস না রুটি? রুটি। মায়ের হাতে রান্না না বউয়ের হাতের রান্না? মায়ের হাতে রান্না। বাড়ির খাবার নাকি রেস্তোরাঁ? অফকোর্স বাড়ি। ঝোল না কষা? কষা। না, তারপরেও র্যাপিড ফায়ারের পরেও একটা স্লো মুভার হিসেবে কেউ ঢুকছেন ফোনে। নমস্কার, কে আছেন? হ্যালো, কথা বলুন বলে এসেছিলেন, কথাটা বলুন। কিন্তু এই র্যাপিড ফায়ারের পরে যে প্রশ্নটা সবাই অনেকক্ষণ ধরে করবে বলে, একদম সে ঘড়ি দেখছে বলে আমি বারবার ভাবছি যে করাটা ঠিক হবে। এই যে সবসময় বলে না ট্রাম্প কার্ড, রান্নার ক্ষেত্রে কি এরকম কোনো ট্রাম্প কার্ড আছে যেটা দিয়ে সব খাবারের টেস্ট বাড়ানো যাবে? পেঁয়াজটা যদি ভালো করে কষানো হয় বা পেঁয়াজটা যদি ভালো করে ভাজা হয়, সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু মোটামুটি 80% বেড়ে যায়। টমেটো ব্যবহার যখনই করা হবে, টমেটোর থেকে যদি জল না ছাড়ে, বা টমেটো দেওয়ার পরে যদি তেলটা না ছাড়ে, টমেটোর গন্ধ যদি থেকে যায়, সেই রান্না যখনই আপনি যতই মশলা ব্যবহার করেন, যাই ব্যবহার করেন, তখন কিন্তু টেস্টটা আসবে না। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা জল ব্যবহার করবেন না। টমেটোর কাঁচা গন্ধ যখনই বেরিয়ে যাবে, তারপর যদি জল ব্যবহার করেন বা বাকি মশলা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু প্রপার টেস্ট পাবেন। মনে হচ্ছে আজকের শেষ ফোন। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি যে আমি একটু আগে ফোন করলাম, যে সিন্নির ব্যাপারটা একটু বললেন না? হ্যাঁ, বলা হয়েছে সিন্নি হচ্ছে বিজয় দালাল, বন্দিপুর ও নালাকোল, হুগলি থেকে। আপনার সিন্নি প্রশ্নের দিয়ে উত্তর বলে দেওয়া দেওয়া হয়েছে যে আপনি কিছুদিন পরে জানতে পারবেন, কারণ এটা একটা মোক্ষম রেসিপি এবং এটা Exactly. আসছে, সেজন্য এখনই ডিসক্লোজ করা হচ্ছে না। ঘড়ি কাটা বলছে 1.5 মিনিট চেক পাবো। একদম। হ্যাঁ, 1.5 মিনিটে তো অনেক প্রশ্ন, মানে এইটুকু সময় হয় না রান্নার ব্যাপার তো। আমরা একেবারে শেষ প্রশ্নে আসি এখান থেকে, যে রান্না করার সময়, ভালো রান্না করার সময় আমরা বলি যে তার প্যাশন না থাকলে সে রান্না করতে পারে না। শুধু কি প্যাশন, নাকি একজন ভালো রান্না করার সময় কোন দিকগুলোতে নজর দেবে সে? পুরো রান্নার ব্যাপারটাই না, যদি 80% তুমি দেখো, সেটা হচ্ছে অনুভূতি, ফিলিংস। আমরা যে বলি যে মায়ের হাতের খাবার দারুণ লাগছে, কেন? তোমার যদি যে কোনো রান্না তুমি যদি অনুভূতি দিয়ে করো বা ফিল করে করো, সেটা দেখবে খাবারের টেস্টটাকে 80% বাড়িয়ে দেয়। আমরা মায়ের হাতের খাবার তো এত ভালোভাবে খেয়ে এসেছি, তার কারণটা হচ্ছে কি, আমাদের মনে থেকে গেছে এই কারণে, কারণ মা ওই ভালোবাসাটা দিয়ে খাবারটা বানায়। তুমি যে কারোর জন্য একটু ভালোবেসে খাবার বানাও, নুন মিষ্টি কমালো, দেখবে তার ভালো লাগবে। আজকে আর ভালোবাসার প্রসঙ্গে গেলাম না, খাবারেই থেকে গেলাম, কারণ কিন্তু ভালোবাসার প্রসঙ্গে গেলে আরো 1 ঘন্টা মনে হয় লেগে যাবে, 1 ঘন্টায় শেষ হবে না, হবে না। তাই তো? কিন্তু যেটা বলার একদম জানার জন্য, তা হলো এই রান্না বান্না, লোক খাওয়ানো, এটা এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে কেরিয়ার হিসেবে কতটা উজ্জ্বল?
দেখো এটা তো উজ্জ্বল সব সময়ের জন্যই, বিকজ খাবারটা তো কেউ ছাড়ছে না, বাকি সব ছেড়ে দিতে পারে, এটা কিন্তু ছাড়বে না। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।